জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? ওকে, আশা করি ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, সো আসো তাহলে। ওকে, ঠিক আছে। তো আমরা কথা না বলে চলে যাব আমাদের সরাসরি। আজকে আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাব। আজকে আমরা অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে সেকেন্ড পেপারের ক্লাসের কথা। আমরা পরের স্লটে যখন রুটিন দেব তখন আমরা সেকেন্ড পেপারের ক্লাসগুলো আগে আগে রাখার জন্য ট্রাই করব। ওকে, ইনশাল্লাহ। তো ওকে, তো আজকে আশা করি তোমরা মোটামুটি আচ্ছা, ঠিক আছে। তো এবার আসো আমরা আজকে আলোচনা করব আমাদের যে না বাংলা প্রথম পত্রের যে অপরিচিত গল্পটি রয়েছে। ওকে, সো ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। সো তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। অ্যান্ড আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা অপরিচিত গল্প যেটা রয়েছে এটা থেকে পরীক্ষাতে মানে বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই যেখানে এই অপরিচিত থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায় না। ওকে, তো আমাদের বোর্ড পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা সব কিছুতেই আমাদের এই জায়গা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, শব্দার্থগুলো, এগুলো নোট করবা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতি যেগুলো রয়েছে গল্প থেকে, এগুলো নোট করবা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো রয়েছে এগুলো তোমরা হচ্ছে নোট করবা। আচ্ছা, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু এই যে গল্পটা রয়েছে এই গল্পটার আমরা একটু আলোচনা করব হচ্ছে পাঠ পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো পাঠ পরিচিতিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে অপরিচিতা প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত, উত্তর হচ্ছে সবুজপত্র পত্রিকা। এবং 1321 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায়, মানে কার্তিক সংখ্যায় মানে হচ্ছে কার্তিক মাসে যে সংখ্যাটা, যেই পত্রিকার যেই কপিটা বের হয়েছে সেইটাতে, হ্যাঁ, সেইটা নিয়ে আলোচনা করে সেইখানে বের হয়েছে। এবং এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্পের সংকলন গল্প সপ্তক। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথের কোন গল্প সংকলন থেকে অপরিচিতা করা হয়েছে, উত্তর হচ্ছে গল্প সপ্তক। হ্যাঁ, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, পরবর্তীতে এটা গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে হয়। এরপর দেখা অপরিচিত গল্প। অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারীর নারীর কাহিনী বর্ণনা করা হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী। তাহলে এই যে অপরিচিতা বলতে, অপরিচিত গল্পে অপরিচিতা বলতে কোন কাকে বোঝানো হয়েছে, কে এই অপরিচিতা, তার নাম হচ্ছে কল্যাণী। ঠিক আছে, তো তার নাম কি, তার নাম হচ্ছে কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এবং এমন নারীর গল্প ইতোপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এই গল্পে মূলত যেই জিনিসটা, যেই থিমটা আমাদেরকে লেখক বুঝাতে চেয়েছেন সেই মূল থিমটা হচ্ছে গিয়ে যে সেই মূল থিম যেটা সেটা হচ্ছে যৌতুক প্রথা। এখানে যৌতুক প্রথাকে তিনি কি করেছেন, ফুটিয়ে তুলেছেন। এবং আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত কিন্তু অনুপম আর আমাদের যে মানে অনুপমার কল্যাণী দুজনে কিন্তু আসলে মিল হয় নাই। ওকে, দুজনে কিন্তু মিল হয় না, এটা আমরা পড়লে দেখবো যে আসলে কি কি ঘটনাটা এখানে হয়েছে। তো এরপর আমরা একটু দেখি যে এই জিনিসগুলো একটু মানে প্রথমে মূল থিমটা একটু বোঝার জন্য চেষ্টা করি। কিন্তু এই গল্পের প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের, হ্যাঁ, কথা শোনালেও, মানে কথাবার্তা শোনালেও হবে, শোনালেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ, হ্যাঁ, শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র বিজ্ঞা এবং আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখ হয়েছিল। এই গল্পে আমরা দেখতে পাই যে কল্যাণীর বাবার নাম কি, উত্তর হচ্ছে শম্ভুনাথ সেন। হ্যাঁ, তো পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনা ঋদ্ধ
ব্যক্তিত্বের জাগরণ এবং অভিব্যক্তির গল্পটি সার্থক। অর্থাৎ দেখা যায় যে শুধু কল্যাণী যে মানে যৌতুক প্রথার প্রতিবাদ করেছেন ব্যাপারটা কিন্তু এমন না। আমরা দেখতে পাই যে শম্ভুনাথ সেন, তার বাবা যে ছিল এই শম্ভুনাথ সেন, হ্যাঁ শম্ভুনাথ সেনও এই প্রথার তিনি কিন্তু বিরুদ্ধাচার তিনি করেছেন। অপরিচিত উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প, এটা খুব ইম্পর্টেন্ট। উত্তম পুরুষ বলতে এই অপরিচিত যেটি রয়েছে এটি সরাসরি নায়ক অর্থাৎ অনুপম নিজে তার জবানিতে বর্ণনা করেছেন। এই যে অনুপম রয়েছে এই অনুপম সে তার নিজের জবানিতে এটা বর্ণনা করেছেন, এই জন্য এই গল্পটা উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় শতকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, আমরা এরপর যাই। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বহীন, মানে অনুপম যে রয়েছে সে বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, কিন্তু উচ্চতর ডিগ্রি অর্জন করেও সে কিন্তু ব্যক্তিত্বহীন, তার নিজের কোনো ব্যক্তিত্ব নেই। এখানে ব্যক্তিত্ব বলতে আসলে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে পার্সোনালিটি থাকা, মানে পার্সোনালিটি এটা খুব ইম্পর্টেন্ট। একটা যেই মানে পড়াশোনা শেষ করা, নিজের মতামত নিজে প্রকাশ করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, এটাকে বলা হয় এটা হচ্ছে ব্যক্তিত্ব। এরপর দেখো পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র, মানে সে এই যে অনুপম রয়েছে ও পরিবারতন্ত্র, মানে পরিবারতন্ত্র বোঝানো হচ্ছে যে পরিবারের মানুষদের কাছে, পরিবার মানুষদের সিদ্ধান্তের কাছে সে একেবারে অসহায়, অচল, নিজে কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই জন্য বলেছে ব্যক্তিত্বহীন। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। কোল সংলগ্ন মানে হচ্ছে মানে কোলে থাকে, কোলে সবসময় লেগে থাকে এমন শিশু। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছেন সে অঘটন সংগঠনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়া, মানে লগ্ন প্রস্তুত কন্যার লগ্ন ভ্রষ্ট মানে বিয়ে থেকে সরে যাওয়া, লগ্ন ভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বাক অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এই সময়ের আশু আবির্ভাবের সংকেত করে তুলেছে। মানে শেষ পর্যন্ত দেখা যায় যে এই গল্পটিতে হ্যাঁ শম্ভুনাথ সেনের যেই বিশেষত্বটা আমরা দেখেছি যে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে সে আর মেয়ে বিয়ে দিবে না। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষ লগ্নে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ, একেবারে ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিত দিয়েছেন পরিসমাপ্তি। এবং এখানে মূল বিষয়বস্তু যেটা সেটা আমরা বুঝতে পারছি যে সর্বশেষ দেখা যায় যে কল্যাণী সে যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের আলোকে সে কিন্তু অটল ছিল এবং সে বিয়ে করে নাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল রচনায়, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের মূল রচনাটা শুরু হয়েছে। মূল বিষয়বস্তুটা কি সেটা আমরা বুঝতে পেরেছি যে কল্যাণী নামে একটা নারী ছিল, যৌতুক প্রথার শিকার হয়েছেন, পরবর্তীতে সে যৌতুক প্রথার বিরুদ্ধে সে আর বিয়ে করবে না এবং সর্বশেষ যৌতুকের বিরুদ্ধে তার যে পদক্ষেপ ছিল সেই বিষয়গুলো এখানে তুলে করা হয়েছে। সূচি শুভ্র বলতে বোঝানো হচ্ছে সাদা, সুন্দর সাদা। ওকে, আচ্ছা এবার দেখো অনুপম তার জবানিতে মূল রচনাটা বর্ণনা করছেন। আজ আমার বয়স 27 মাত্র, অনুপমের বয়স মাত্র 27, মানে 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। মানে দৈর্ঘ্যের হিসাবে বড় মানে কি বুঝছো? দৈর্ঘ্যের হিসাবে বড় বলতে বোঝানো হচ্ছে মানে বয়স খুব বেশি না, মানে দৈর্ঘ্য বলতে বোঝানো যে মানে খুব বেশি বয়স হয়েছে তা কিন্তু না। 27 বয়স, হ্যাঁ, মানে বয়স এমন না যে 30-34, দৈর্ঘ্যের হিসাবে বড়, মানে লম্বা, জীবনটা খুব বেশি লম্বা না, খুব অল্প সময়। এরপর দেখো না গুণের হিসেবে বড়, মানে না গুণের হিসেবে মানে আমার জীবনটা দৈর্ঘ্যের হিসাবে আমি খুব বয়সও খুব বেশি বড়, আবার আমার মধ্যে তেমন কোনো স্পেশাল গুণও নাই যে গুণের দিক থেকে আমি ছোট মানুষ কিন্তু গুণের দিক থেকে আমি অনেক বড় মানুষ, তাও না। তবুও এর একটা বিশেষ মূল্য আছে। জীবনটা ছোট, আমার কোনো দিকই নাই, না গুণের হিসাবে বড় না আমি না দৈর্ঘ্যের হিসাবে বড়, তবু এই জীবনের একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়েছিল। ফুলের উপর যেমন ভ্রমর এসে বসলে ফুল যেমন সতেজতা প্রায়, হ্যাঁ এখানে সেই জিনিসটা বোঝায়। এবং সেই পদক্ষেপের ইতিহাস তারই জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ফলের মধ্যে যেমন গুটি ধরে মনে হচ্ছে যে সেইভাবে কি হয়েছে, ফলের মধ্যে জীবনটা মনে হচ্ছে এরকম ফলের মতো গুটি ধরে উঠেছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, মানে এই যে জীবনের যে ইতিহাস সেই ইতিহাসটুকু আকারে ছোট। কে বলতেছে? অনুপম তার নিজের সম্পর্কে বলতেছে। তাহাকে ছোট করিয়া লিখিব, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন তাহারা ইহার রস বুঝিবেন। মানে যারা এটাকে ছোট বলে বিয়ে করবে তারাই কেবল এটার রস বুঝবে। এরপর দেখো কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবে সব আমি চুকাই আছি, মানে সব আমি চুকাইছি বলতে বুঝে সব আমি শেষ করে এসেছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া, তার মানে বুঝতে পারতে যে অনুপমের চেহারাটা ভীষণ সুন্দর ছিল। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফল, তাকে দুটো জিনিসের সাথে তুলনা করেছে, এক শিমুল ফল, দুই মাকাল ফল, শিমুল ফুল আর হচ্ছে মাকাল ফল। মাকাল ফল কি? মাকাল ফল হচ্ছে এমন ফল যে ফলটা উপরে দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর চমৎকার, কিন্তু ভিতরে দুর্গন্ধযুক্ত। অর্থাৎ অনুপম এমন ছিল যে
তাকে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু নিজের কোনো ব্যক্তিত্ব ছিল না। তো মাকাল ফলের সহিত তাকে কি করতো, তুলনা করতো। বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছেন, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, মানে তখন আমাকে এই কথা বললে আমি খুব লজ্জা পাইতাম। কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। মানে যদি তাই হয়ে থাকে তাহলে আমার মুখের স্বরূপ এবং যদি এই আমাকে যেভাবে তুলনা করেছে সেটা একদিন পণ্ডিত মশাই বলতে চাইছে সেটা আমার মুখে একদিন সেটা স্বরূপ হবে। ওকে, আর পণ্ডিত মশাই যে বিদ্রুপটা করেছেন সেটা। এরপর দেখো, আমার পিতা এককালে গরিব ছিলেন, তার মানে এখান থেকে বোঝা যায় যে অনুপমের বাবা কি ছিলেন, গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন, তার মানে পেশাগতভাবে অনুপমের বাবা কি ছিলেন, পেশাগতভাবে অনুপমের বাবা ছিল একজন উকিল। তারপর দেখো, ভোগ করিবার নিমেষ মাত্র সময় পান না, মানে কিছু কিছু মানুষ আছে এত পরিমাণ টাকা ইনকাম করে যে টাকাটা তিনি যে খাবেন, টাকাটা যে তিনি যে ভোগ করবেন এই সময়টা সে পান নাই। তারপর দেখো, মৃত্যুতে তিনি হাঁক ছাড়িলেন সেই প্রথম অবকাশ, মানে মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়লেন সেটাই তার প্রথম অবকাশ। মানে এত পরিমাণ তার টাকা, মানে তার মৃত্যুর পরে তারপর হচ্ছে তার টাকা ইনকাম করাটা বন্ধ হয়েছে, এত পরিমাণ তিনি টাকা ইনকাম করেছেন। আমার তখন বয়স অল্প, মানে অনুপমের বয়স তখন খুবই কম। মার হাতে আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে ছিলেন। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আছে, মা কার হাতে মানুষ অনুপম, উত্তর হচ্ছে তার মার হাতে। মা গরিব ঘরের মেয়ে ছিলেন, তার মানে তার মা কিন্তু গরিব ঘরের মেয়ে ছিলেন। তাই আমরা যে ধনী এই কথা তিনি ভুলেন না এবং আমাকেও ভুলতে দেন না। মানে মানুষ যখন গরিব থাকে, আর গরিব হলে যখন সে জন্মান্তর মানে কি ভাইয়া, জন্মান্তর মানে হচ্ছে অন্য জন্ম, মানে অন্য জন্ম। ওকে, মানে যদি আবার কখনো বেঁচে থাকে, আবার কখনো যদি জীবন পায়। তো এখানে যেটা বলছি যে মানুষ গরিব যখন থাকে, অনুপমের মা একসময় গরিব ছিলেন কিন্তু এখন বড়লোক হয়েছে, এই জন্য তারা যে মানে বড়লোক এটা তাদেরকে ভুলতে দেন না। মানে হঠাৎ করে মানুষ বড়লোক হলে যায় আর কি। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, মানে ছোটবেলা থেকে একদম কোলে 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 অনুপম কি হয়েছেন, মানুষ হয়েছেন। তো ছোটবেলা যেহেতু অনুপম অনেক সুন্দর ছিলেন এই জন্য অনুপম কোলে কোলে মানুষ হয়েছেন। আমিও ছোটবেলা অনেক সুন্দর ছিলাম, এই জন্য সবাই আমাকে কোলে কোলে রাখতো, বুঝছো। মানে আমার যে কাজিন টাজিন যারা ছিল সবাই মনে করো আমার কোলে কোলে রাখতো, কারণ আমি তো ছোটবেলায় সুন্দর ছিলাম না, অনেক কিউট ছিলাম। তো এরকম আমাকেও কোলে রাখতো। এখন তো বড় হয়ে যাওয়ার পর আর কেউ কোলে নেয় না। ওকে, তো সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না, মানে মানে একদম বয়স যে কিভাবে চলে গেছে, আমার যে আসলে কিভাবে বয়স হয়েছে মনে হচ্ছে যে মানে পুরোপুরি বয়স হয় না, বলতে এটা একটু ইয়ে করে বলছে আর কি। ঠিক আছে, এবার আসলে এটা একটু সলভ করো যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গুড। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? বামুন ঘরের, গরিব ঘরের, কায়েতের ঘরের, ধনী ঘরের। উত্তর হচ্ছে কি গরিব ঘরের মেয়ে। ওকে, আচ্ছা এরপর আসো, অনুপম কার হাতে মানুষ? সলভ করো। অনুপম কার হাতে মানুষ? মার হাতে, বাবার হাতে, মার হাতে, ধাত্রীর হাতে? এখন বলছে ভাই আপনার কয়টা পাঞ্জাবি আছে? আমার কয়টা পাঞ্জাবি আছে এটা মানে নট ফিক্সড, আমার কয়টা পাঞ্জাবি আছে আমি জানি না, বাট আমার আলহামদুলিল্লাহ মোটামুটি সব রঙেরই পাঞ্জাবি আছে। যখন যে রঙের পাঞ্জাবি দরকার হয় মানে সব রঙের আছে, এবং একটা রঙের একাধিক পাঞ্জাবি আছে। তো আমার অনেক পাঞ্জাবি, আমার ভালো লাগে পাঞ্জাবি কিনতে, পাঞ্জাবি পরতে। এবং একটা সময় তো আমি খুব ম্যাচিং করে করে পাঞ্জাবি পরতাম যখন বয়স কম ছিল। হ্যাঁ, অনেক রংচং করতাম, ভংচং করতাম। এখন তো বয়স হয়েছে, কয়দিন পর বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চার বাপ হবো, এই জন্য এখন একটু এত ভংচং রংচং করি না আর কি, কারণ এখন বয়স এসে না। এরপর কদিন পর দেখা গেলো যে বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চার মায়ের ছেলে মেয়ে বিয়েও দিব, শ্বশুর হয়ে যাবো, তাই না? তখন মানুষ কইবো না যে এই বেটা এনো দিয়ে, হ্যাঁ বাচ্চা কাচ্চা বিয়ে দিছে, এনো দেখা গেছে যে এমন, সে এখনো এরকম ছোট পোলাপানির মতো করে। এই জন্য দেখো না এখন আর আগের মতো দুষ্টাইম ফাইজলামি করি না, এখন অনেক ইয়ে হয়ে গেছে, বয়স হয়েছে না, বুঝো না, বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, উত্তম পুরুষটা বুঝিনি, মানে নিজে বলে, যেমন আমি বলতেছি এটা উত্তম পুরুষ, কিন্তু আমি যদি একটা গল্প বর্ণনা করি যে রফিক সাহেব বলেছেন, তার মানে রফিক সাহেবের কথাটা আমি বলতেছি, এটা কিন্তু উত্তম পুরুষ না। উত্তম পুরুষ হচ্ছে যখন নিজে, যেমন অনুপম নিজের কথা নিজে কইতেছে, এটা না, এটা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো। আচ্ছা, একজন বলছে ভাই আপনি বিয়ে তো করেন নাই, তারপরে বাচ্চা কাচ্চা,
মানুষ থাকে না, মানুষের কল্পনাতে অনেক কিছু থাকে। কল্পনার জগতে আমি বাবা হয়ে গেছি, কল্পনার জগতে আমি নানা হতেই পারি, দাদা হতেই পারি, সমস্যা নাই, আমার বাচ্চা কাচ্চারা আমি বিয়ে দিয়ে দিতেই পারি, সমস্যা নাই। কল্পনা কল্পনা মানে কল্পনা করতে তো সমস্যা নাই, আমি কল্পনা করতেই পারি, বুঝতে পেরেছ? আইসে শুধু কল্পনাই তো করি বাবা। মানুষ তো প্রেম করে, এই করে সেই করে, কত কিছু করে। আমার লগের পোলাপেন, আমি কিছু করি? আমি কিছুই করি না, আমি তো খালি কল্পনাই করি। মানে কল্পনা করি বলতে মানে কল্পনায় আমি হচ্ছে ওই ভাবি যে আমি একদিন বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, আমি শ্বশুর হব, বাচ্চা কাচ্চা বিয়ে দিব, আমি শ্বশুর হব, আমার বউ শাশুড়ি হবে, বুঝছো? আচ্ছা এবার আসো, আজ আমাকে দেখিয়ে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। মানে দেবী অন্নপূর্ণার কোলে যে গজাননের যে ছোট ভাই, মানে একদম ছোট ভাই যে থাকে অন্নপূর্ণার কোলে, ওই সবসময় গজাননের ছোট ভাই ও সবসময় কোলে কোলে থাকে। তো তার দেখে এরকম মনে হয়, কার মতো মনে হয়? অন্নপূর্ণার কোলে গজানন। গজানন একজনের নাম, গজাননের ছোট ভাই যে আছে। আমার আসল অভিভাবক আমার মামা, মানে আসল অভিভাবককে তার মামা, তিনি আমার চেয়ে বড়, জোর বছর 6 বড় হবে। তার মানে বুঝতে পারতে যে অনুপমের যেই মামা আছে, এই মামা বড়জোর কত বছর? মাত্র 6 বছর হয়তো বা অনুপমের থেকে বয়স হয় না অনেক সময় নানার যদি মানে এখান থেকে ব্যাপারটা বুঝো যে বলতে যে অনুপমের মামা বড়জোর কয় বছর বড়? অনুপম থেকে 6 বছর বড়। তার মানে বুঝো অনুপমের নানা কামটা করছে কি, মানে 6 বছরের বড়। তার মানে বুড়া বয়স পর্যন্ত কি নিছে? বাচ্চা কাচ্চা নিছে। এই জন্যই তো অনেক সময় হয় না মামা ভাগিনা সেম সেম, মানে কি, মানে বুঝতে হবে যে নানা অনেক বাচ্চা কাচ্চা নিছে, বা শেষ বয়সে এসেও নানা বাচ্চা কাচ্চা নিছে, এই জন্যই তো মামা ভাগিনা সেম সেম হয়ে যায়, তাহলে নর্মালি তো হয় না। তো আমাদের ঘটনাটা হচ্ছে এইটা আর কি, অনুপমের মানে নানা কি কামটা করছে এটা তোমরা বুঝতে পারতেছো। কিন্তু ফল্গুর বালির মতো, ফল্গুর বালি বলতে ফল্গু নদী ছিল, এটার উপরের স্তরে বালি ছিল আর কি, নদীর উপর স্থলে। তো ফল্গুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে তিনি নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, মানে একদম শুষে নিয়েছেন। শুষে নেয় না, একদম সবকিছু শুষে নিয়ে ফেলে। তো এইটার কথা বলছেন যে ফল্গুর নদীর উপরে যেমন বালি থাকে, বালি যেমন পুরো নদীকে ঝাপটা দিয়ে রাখে, এরকম আমাদের পুরো সংসারটাকে অনুপমের ইয়ে কি করেছেন, এই জিনিসটাই করেছেন। তাহার না খুঁড়িয়া এখন মানে তাহাকে না খুঁড়িয়া মানে তাকে না দেখে এখনকার গন্ডুস রস পাইবার জো নাই, মানে তাকে না দেখে এখানকার একটু কিছু হইব না, একটু গন্ডুস জ পাইবার কিছু, মানে এখানে তাকে না দেখে কিছুই হইব না। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা করিতে হয় না, মানে যা কিছু হয় সবকিছু আমাকেই আমার মামাই করে দেয়, আমার নতুন করে আর কিছু করা লাগে না। আচ্ছা একজন বলছে কি জানি আপনার কোর্সের বিজ্ঞাপন, আপনি কি জানি একটা গান, ওই গান কে লেগে লাগান, ওই গান কি লেগে লাগাই, কারণ ওই গান দেখলে মানুষের ভিতরে ভাব চলে আসে। আমি সবসময় যেন কোর্সের মধ্যে যখন গান লাগাই তখন একদম ধুমধাম গান লাগাই দিই, যাতে মানে ধরো অনেক সময় স্টোরি তো হয় না যে মানুষ হচ্ছে তোমার মানে মানে স্ক্রল করে চলে যাচ্ছে, তো আমার কথা হচ্ছে গান এমন ভাবে আইবো যাতে মানুষ ঠাস করে মানে লাভ দিয়ে উঠে এটা কি লাগাইছে। হ্যাঁ তাহলে আর যাই হোক আমার কোর্সটা সে দেখবো, সে কোর্সে ভর্তি হোক না হোক সমস্যা নেই, কিন্তু সে কোর্সটা একবার দেখবে। আচ্ছা এবার দেখো অনুপমের থেকে তার মামার বড়জোর বয়স কত, মানে বড়জোর কত বছরের বড়? 2, 3, 4, 6। গুড, উত্তর হচ্ছে কত? 6 বছরের বড়। এরপর এটাকে দেখো, কাকে দেখে অন্নপূর্ণার, এখানে দুঃখিত টাইপিং মিস্টেক আছে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয়। কাকে দেখে, হ্যাঁ এইখানে একটা প্রশ্ন আছে যে কাকে দেখে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলে মনে হয়? কার্তিক, অনুপম, হরিশ, মামা? দেখছো আজকে অনুপম প্রেমের কাহিনী আছে, তো বিয়ে শাদীর কাহিনী আছে, এটা লাগে আজকে এই যে 225টা পোলাবেন আজকে ক্লাস করতেছে, মানে প্রেম প্রীতি দেখলে হয়েছে কাজ হয়েছে গা, এইটারা হইলে এরা ক্লাস করে। ভাইরে তোমরা যদি বিসিএস এর সাহিত্যের ক্লাস কদিন যদি করতা তাহলে তো একদিনও দেখা গেল কোর্স কিনছে 1000 পোলা পাইনি, 1000 পোলা পাইনি। ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন বিসিএস সাহিত্যে, ওখানে প্রেম পরকীয় সব আছে বুঝছো। তো ওই তোমরা মানে প্রেম প্রীতি দেখলে তোমাদের এই অবস্থা হয় না, ওই প্রেমের কাহিনীর লেগা তোমরা তো তখন দেখা যায় 1000 পোলা পাইন কোর্স কিনছে, 1000 পোলা পাইনি দেখা যাচ্ছে হ্যাঁ লাইভ ক্লাস করতেছে, যে অবস্থা তোমাদের। পারোই খালি তোমরা এগুলোর ক্লাস করতে, ভালো জিনিসের ক্লাস তো তোমরা করতে পারবা। আচ্ছা এবার আসো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। দেখছো নিজের উপর নিজের কনফিডেন্স, যে মায়ের বাপ স্বীকার করব যে আমি সৎপাত্র, এই কনফিডেন্স প্রত্যেকটা ছেলের উপর থাকা চাই। কন্যার মেয়ে মানে কন্যার পিতাই স্বীকার করবে, কন্যা তো স্বীকার করবে, কন্যার পিতাই স্বীকার, মানে শুধু মেয়ে পছন্দ করবে না। আমরা অনেক সময় বলি না যে এমন ভাবে নিজেকে তৈরি করো, মেয়ে কেন মেয়ের বাপে এসে তোমাকে দিয়ে যাবে, তো মেয়ের কথা বলে না, ডিরেক্টলি বলছে যে কন্যার বাপেই বলবে আমি সৎপাত্র। এইটা 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 একজন বলছে অনুপমকে, কি কইতাম আমি,
সোহাগ চৌধুরী বলছে অনুপমকে, ধরে নাও আমি অনুপম। ওকে, আচ্ছা এইবার দেখো, কন্যার পিতা মাত্র স্বীকার করবেন আমি সৎ, তামাকটুকু পর্যন্ত খাই না, এটা খুব ইম্পর্টেন্ট যে তামাকটা পায়। মানে সেই সময় তো ভাইয়া তামাক যেটা ছিল, তামাকটা ছিল হচ্ছে তোমার মানে খুব কমন, সবাই তামাক খেত। তো অনুপম বলছে সে তামাকটুকু পর্যন্ত খায় না। যেমন এখনকার সোসাইটিতে ছেলেরা কিন্তু সবাই সিগারেট খায়। এখন দু চারজন আমার মতো একটু ডিফারেন্ট আছে, তানবীরের মতো, যারা জীবনে কোনোদিন সিগারেট মুখেই নাই, হতেই পারে। যেমন আমার ফ্রেন্ড সার্কেলে সবাই কিন্তু খায়, বাট আমি জীবনে কোনোদিন সিগারেট মুখে, আমার সামনে বসে 5-6 জন মিলে একসাথে সিগারেট খাই, বাট আমারও অনেক অফার করছে, আমি বলছি না বাবা আমি সিগারেট খাবো না। বুঝতে পেরেছো? কারণ সিগারেট খাওয়া ছেলেদের মেয়েরা পছন্দ করে না। মানে আমি সেই জন্য খাই না, আমি এমনিতেই খাই না, মানে সিগারেট মানে মেয়েরাও অপছন্দ করবে এই জন্য না, মানে কেউ অপছন্দ করবে সেই জন্য আমি খাই না, কারণ গন্ধ লাগে আমার কাছে, এই জন্য আমি কখনো খাই না। তো এখন আমি কিন্তু এই জিনিসটা, এই জায়গাটা অনুপমের সাথে আমার সাথে মিল আছে, যে কন্যার বাপেও স্বীকার করবে না আমি সৎপাত্র, জীবনে কোনোদিন তামাকটুকু পর্যন্ত খাই না, মানে জীবনে আমি কোনোদিন সিগারেট খাই নাই। ওকে, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, আমি নিতান্তই ভালো মানুষ, মানে ভালো মানুষ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, মানে কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলা নাই, কি আমাকে ভালো মানুষ বলবে কি বলবে না, কারণ আমি এমনিতেই ভালো মানুষ। ঠিক আছে, তার মানে ভালো, কিছু মানুষ আছে না নিজেকে ভালো প্রমাণ করার জন্য অনেক ঝামেলা করে, আমার এসব কোনো ঝামেলা নাই, কারণ আমি এমনিতেই ভালো মানুষ। ওকে, তো এইবার খেয়াল করে দেখো, ও মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। মানে মায়ের আদেশ মানার ক্ষমতা আমার আছে, বরং মানবো না এটা অসম্ভব। অন্তপুরের শাসনে চলিবার, অন্তপুর বলতে মানে বাড়ির ভেতরে, হ্যাঁ ভেতরে, তো অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি, মানে বাড়ির মানুষজন মামা মা তাদের শাসনে থাকবো, এইভাবে আমি কি হয়েছি, বড় হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, স্বয়ংবরা মানে কি জানো? স্বয়ংবরা মানে হচ্ছে নিজের স্বামী যে নিজে নির্বাচন করতে পারে। যদি এমন কোনো নারী থাকে যে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারে, তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। মানে যদি কোনো মেয়ে নিজের স্বামী নিজে নির্বাচন করে, তাহলে অন্তত আমার কথা একবার ভাববে। এটা দ্বারা সে ইনডিরেক্টলি এটা বুঝাইছে আর কি, বুঝছো? আচ্ছা যাই হোক, এইবার খেয়াল করে দেখো, এবার দেখো কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন। গল্পকথক খুবই সুদর্শন, গল্পকথক খুবই বিনয়ী, গল্পকথক একজন সুনাগরিক, মানে গল্পকথক বলতে অনুপমকে বোঝানো হচ্ছে, তার জবানিতে গল্প আসতেছে, গল্পকথক একজন সৎপাত্র। দ্রুত আচ্ছা, একজন বলছে এক গন্ডুস রস মানে কি? এক গন্ডুস রস মানে হচ্ছে মানে এটাকে কি বলবো, তোমার এক হাতের তালুতে যতটুকু রাখা যায় আর কি, ততটুকু। ওকে, আচ্ছা তার মানে খেয়াল করে দেখো, এটা কি হবে বলতো? এটার উত্তর হবে গল্পকথক একজন সৎপাত্র, অর্থাৎ এইটা গল্পকথক একজন সৎপাত্র। আচ্ছা এরপর খেয়াল করো যে অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে, মন্দ লোকের সাথে না মেশায়, তারপর হচ্ছে ভালো বংশ জন্মগ্রহণ করায়। গুড, এটা কি হবে? এটা হবে বি হবে, এটা বি মানে খ হবে, ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই কারণ আমি নিতান্তই ভালো মানুষ। মানে এটার পরের লাইনটাই এমন যে কারণ আমি নিতান্তই ভালো মানুষ। আচ্ছা ওকে, এরপর খেয়াল করো, এরপর দেখো, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। এরকম ভালো ছেলেদের মাঝে মধ্যে বড় বড় ঘর থেকে কি আসে? সম্বন্ধ আসে, এটা একদমই নর্মাল। ওকে, তো যাই হোক, এই বিষয়ে আমার একটা স্মৃতি আছে, সেটা নাই বলি আবার তোমরা আবার, যাই হোক এমনি খুব চাপে আছি। অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীর আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মানে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলতে আমার ভাগ্যে কি লেখা আছে না আছে মনে হচ্ছে ব্যাপারটা এই সবকিছু ফিক্স করতে আমার মামা। মানে দ্যাট মিনস এখানে বোঝানো যে মামাকে ছাড়া আমার ভাগ্যে কোনো কিছুই লেখা নাই। মামা যদি এনে বিয়ে কর বিয়ে হবে, মামা যদি বিয়ে করিস না বিয়ে হবে না। ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? মামা। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, মানে অনুপমের বিবাহ নিয়ে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট, মানে সে মাথা নিচু করিয়া আসিবে। এইটা খুব ভালো জিনিস, যে সবসময় বিয়ে করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সবসময় বিয়ে করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছেলেদের থেকে মেয়েরা একটু মানে একটু নিচু হবে। হ্যাঁ, এখন মনে করো গিয়ে তুমি বিয়ে করছো, খুব ভালো করে খেয়াল করো, তুমি বিয়ে করছো, তোমার দেখা গেল মানে তুমি এমন জায়গাতে বিয়ে করছো তোমার মাসিক ইনকাম হচ্ছে 30,000 টাকা, কিন্তু তোমার বইয়ের মাসিক খরচই হচ্ছে 35,000 টাকা, তাহলে হইব? এই জন্য বিয়ে করার ক্ষেত্রে একটু নিচে বিয়ে করা ভালো আর কি। এখানে এই জিনিসটা বলছে যে নিচে মানে গরিব ঘরের মেয়ে বিয়ে করবো, গরিব ঘরের মেয়ে যদি বিয়ে করি তাহলে সে মাথা নিচ করে আসবে, আর যদি বড় লোকের মেয়ে বিয়ে করো
তাহলে কি হবে? মানে বড়লোক বলতে তুমি যত বড় লোক তুমি তার থেকে একটু নিচের মেয়ে বিয়ে করবে, আর তুমি তোমার থেকে বেশি বড় লোকের মেয়ে বিয়ে করবে, তখন কি হবে? তুমি তারা বলবা যে এক কাপ চা বানিয়ে দাও তো, তখন সে তোমাকে বলবে উঠটা নিজে খাও, নিজেরটা নিজে করে খাও। বুঝছো? তারপর যে সকালবেলা তুমি অফিসে যাবে, অফিসে যারা বলবা আজকে ভাত রান্না করনি, তো সে কি বলবে? বলছে আমি বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিবো, তুমি তোমার মতো করে খেয়ে নাও, শেষ, না খাইয়া অফিস করানো লাগবে। বুঝছো? এরপর রাতে বাসায় আসবা, রাতে বাসায় আসার পর সে বলবে রাতের খাবার হয়নি, তারপর সে বলবো আমি বাইরে থেকে ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে খেয়ে নিয়েছি, তুমি রান্না করে খেয়ে নাও, অথবা না খেয়ে শুয়ে পড়ো। বুঝছো? তো এই হচ্ছে এই অবস্থা আর কি। যদি গরিব ঘরের মেয়ে বিয়ে করো তাহলে এই জায়গাতে সে মোটামুটি তোমার সাথে ভাব নিবে না, আর নাইলে ভাব নিবে। এই তিনি চান, অথচ টাকার প্রতি তার আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত, একদম তার হাড্ডি গুড্ডি পুরো শরীরে টাকার প্রতি আসক্তি। একদিকে সে বলতেছে কি, খেয়াল করো, একদিকে সে বলতেছে কি, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, একদিকে বলতেছে যে যে গরিবের মেয়ে বিয়ে করাবে, আবার আরেকদিকে টাকার লোভ, মানে মাথা হেড করে আসবে, মাথা নিচ করেও আসবে, আবার মেয়েদের টাকার প্রতিও তার বিশেষ একটা লোভ আছে। দুটাই চান আর কি। তারপর দেখো, তিনি এমন বেহাই চান যার টাকা নাই, অথচ টাকা দিতে কসুর করিবেন না। মানে এমন বেহাই চান যার টাকা নাই, কিন্তু টাকা দিতে কসুর করবেন না, মানে টাকা দিতে বিন্দু পরিমাণ যে ইতস্তত বোধ করবেন না। অনেক টাকা, মানে টাকা নাই কিন্তু আবার যা ইচ্ছে, মানে ইচ্ছে মতো টাকা দিতেও পারবে, মানে সবই চায়। একদিকে চাচ্ছে যে গরিবের মেয়ে বিয়ে করবে, মাথা নিচ করে আসবে, আবার বলছে যে টাকা পয়সা যাতে মেয়েরা যাতে দেয়, মানে দিতে কখনো ইতস্তত বোধ না করে, কিংবা অভাবের কারণে দিতে না পারে, এমন যাতে না হয়। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকা তামাক দিলে যাহারা নালিশ খাটিবে না। মানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে বলছে শোষণ করা চলবে, মানে তাদেরকে শোষণ করব, কিন্তু তারা যদি আমাদের বাড়িতে আসে তাহলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকার তামাক দিলে। গুড়গুড়ি মানে কি? এই দেখো, একটা হচ্ছে গুড়গুড়ি আর একটা হচ্ছে বাদা হুকা। বাদা হুকা বলতে ওই যে যেটা এমনি করে খায় আর কি, ওরকম ওই যে তোমার এই কি বলবো, এই যে এরকম ওই ইয়ের মতো, এরকম গোল একটা ইয়ে থাকে, এই যে কাপের মতো আর কি, এই গোল ইয়েটা থেকে এমনি এমনি করে খায়, এটা হচ্ছে বাদা হুকা। মানে বাদা ইয়ে থাকে, ওই যে তোমরা সিনেমা টিনেমাতে দেখবা, মানে যারা একটু গরিব শ্রেণীর তারাই দেখায়, আর যারা একটু বড় লোক, ওই যে দেখবা বাংলা সিনেমাতে চৌধুরী, হ্যাঁ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নায়িকার বাবা চৌধুরী সাহেব এই যে গুড়গুড়ি খায়, এটা এরকম, এই যে কলমের মতো একটা ইয়ে থাকে, মোটা কালো, বুঝছো? এটা হচ্ছে কি, গুড়গুড়ি, আর এটা হচ্ছে বাদা হুকা। তো বাদা হুকা দিমু, গুড়গুড়ি দিমু না, কারণ এটা খুব দামি জিনিস, এটা দিমু না, দিমু বাদা হুকা। কিন্তু বাদা হুকা দিমু, কিন্তু বেয়াই কি করবে না, কোনো নালিশ খাটিবে না, কোনো নালিশ করবে না, যেটা দিছে দেখায় চলে যাবে, শেষ। বুঝছো? ঘটনাটা হচ্ছে এইবার খেয়াল করে দেখো এখন। আচ্ছা, তোমরা মনে করি না ভাই আপনি এত সুন্দর করে টানেন, আপনার ব্যাপক অভিজ্ঞতা, মানে হয়েছে একটা অভিজ্ঞতা, মানে পড়ানোর খাতিরে পোলাপাইনে বুঝাইতে উদাহরণগুলো শিখে নিয়েছে। আদারওয়াইজ আমি কিন্তু একটা সময় বুঝতামই না যাবে গুড়গুড়ি মানে কি, বাদা হুকেই মানে কি, পড়াইতে গিয়ে আস্তে আস্তে শিখছি ব্যাপারটা কিন্তু এই। ওকে, আচ্ছা, এইবার আসো খেয়াল করে দেখো, খুব খেয়াল করো। এবার এটা একটু দেখো যে কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ আসিয়েছিল, মানে খানদানি ঘর, তারপর হচ্ছে বেনেদি ঘর, তারপর হচ্ছে অনেক বড় ঘর, তারপর হচ্ছে অনেক ছোট ঘর, বলো কোনটা হবে? আচ্ছা, ওকে ওকে, গুড। এটা হচ্ছে কি বলছে, অনেক বড় ঘর হইতে তার জন্য কি আসে, সম্বন্ধ আসে, তার মানে এটা সি হবে। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি, এইটা একটু সলভ করো যে অপরিচিত গল্প উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অনুপমের, মার, মামার, কল্যাণীর, কার একটি বিশেষ মত ছিল? বলো। গুড, এটার উত্তর হচ্ছে কি, মামার, মানে সি হবে। ওকে, এটার উত্তর মামার, মানে মামার একটি বিশেষ মত ছিল। আচ্ছা, এরপর খেয়াল করো, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে যে অনুপমের বন্ধুর নাম কি? উত্তর হচ্ছে হরিশ। হরিশ কোথায় কাজ করে? উত্তর হচ্ছে কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতা আসিয়া আমার মন উতলা করে দিল, একদম ছুটিতে আসছে, মন উতলা করে দিছে। কি উতলা করছে দেখো, সে বলিল, ওহে মেয়ে যদি চাও একটি খাসা মেয়ে আছে। ওকে, সো মেয়ে যদি চাও তাহলে একটা খাসা মেয়ে আছে। হোয়াট ইজ খাসা? খাসা মানে বুঝতে পারতেছে, হ্যাঁ, একদম, মানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো কিছুই কম নাই, অনেক বেশি আছে, এটাকে বলে, এটা হচ্ছে খাসা। তো মেয়ে যদি চাও তাহলে খাসা একখানা আছে। কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়েছে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে অনুপম মাত্র কি পাশ করেছে? এম এ।
সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি ছুটি দুদু করতেছে, হ্যাঁ মানে দৃষ্টি চলে ছুটিতে, তার কি দুদু করতেছে, পরীক্ষা নাই, হ্যাঁ উমেদারি নাই, উমেদারি মানে কোনো চাকরি নাই, হ্যাঁ উমেদারি নাই, চাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, কারণ মামা তো সবকিছুই দেখে, শিক্ষা নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা, তাহলে বাইরে কে ভিতরে কে, এটা মনে রাখতে হবে, ভিতরে মা বাইরে মামা। এই অবকাশের মরুভূমিতে মানে এই ছুটিতে একদম মরুভূমির মতো, মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখিতেছিল, আকাশ তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মের তাহার গোপন কথা। বুঝতে পেরেছো? খালি নারী নারী নারী। মানুষ যখন আজারে থাকে তখন মানুষ এসব চিন্তা ভাবনা করে, এটা স্বাভাবিক। এই জন্য আজাইরে কখনো থাকা যাবে না, সবসময় আমার মধ্যে ব্যস্ত থাকতে হবে। আজাইরে পোলাপাইন প্রেম করে, ব্যস্ত মানুষ কখনো প্রেম করে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ধরো আমি তানবীর, আমি যদি জীবনে প্রেম করি, ধরো প্রেম করলে আমি টাইমটা কেমনে দিব ভাই? আমার সারা দিন সকাল থেকে আমার ক্লাস, এই যে সকাল থেকে শুরু হয়, মনে করো সকালে ধরো আমি যদি কোনোদিন যদি 9টা বাজে ঘুম থেকে উঠি, আমার 10টায় ক্লাস, এরপর ধরো ঢাকার বাইরে ক্লাস থাকলে তো আলাদা হিসেব, ঢাকার ভিতরে আমার উত্তরাতে ক্লাস থাকলে আমার সেই 7টায় উঠে চলে যেতে হয়, এরপর সারাদিন ক্লাস। এটা কিন্তু কলেজের ক্লাস না, আমি কিন্তু কলেজের মাস্টার না যে 1টা পর্যন্ত পড়াই ছেড়ে দিলাম, তাও না, বা টিউশনিও না, কোচিং। মনে করো শুরু হইলে শুরু হইতেই থাকে রাত পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত, রাত এসে আবার অনলাইন ক্লাস, ব্যাচের পর ব্যাচ। তো প্রেম করলে সময়টা কই ভাই? এখন যার লগে মনে করো প্রেম করবো, হ্যাঁ কইবো না এই বেটা আমার সময় দেয় না, ভাগ, টাইম না দিলে কেউ থাকে। তো এখানে অনুপমের ক্ষেত্রে এই জিনিস, ওই বেটার ছুটি নেয়, মানে ছুটি আজাই দেয়, তো এর মাথার ভিতরে তো এসব, সে তো নারী রূপে, এই যে সে তো নারী রূপে মরিচিকা দেখবেই, কারণ সে আজাইরা মানুষ। আজাইরা পুরুষরা এরকম নারী রূপে মরিচিকা দেখে, আমরা দেখি না, কারণ আমাদের অনেক কাজ আছে। বুঝতে পারছো? তো তোমাদেরকে প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, তাইলে এসব আজাইরা চিন্তা আসবে না। আর আজাইরা চিন্তা তখন আসবে যখন কোনো কাম নাই, কাজ নাই, তখন এসব চিন্তা আসবে। এবার আসো, হরিশ কোথায় কাজ করে, মানে হাইশো না, এটা কিন্তু বাস্তবের সাথে একটু মিলে দেখো, মানুষ আজাইরা থাকলে কিন্তু মানুষের মধ্যে এসব চিন্তা আসবে। আচ্ছা এইবার আসো, আচ্ছা একজন বলছে ভাইয়া বুঝছি তো আপনার বউ শান্তি পাবে না, এটা কোনো কথা হলে? আমার বউ কি শান্তি পাবে না? আমি আমার বউয়ের শান্তিতে রাখবো না? এটা কি, আমি কি বলে কি অশান্তি করবো নাকি? কি বলে ও? শান্তিতে অবশ্যই থাকবে, শান্তিতে কেন থাকবে না? প্রয়োজন আমার যখন ক্লাস থাকবো আমি হেরে নিয়ে কোচিং এ চলে যাবো, বুঝছো? তারপর সে বসে থাকবো, তারপর হচ্ছে আমি ক্লাস নেব। আচ্ছা হরিশ কোথায় কাজ করে বলো? গুড, উত্তর হচ্ছে কি, হরিশ কাজ করে কোথায়? হরিশ কাজ করে কানপুরে। হরিশ কোথায় কাজ করে বলো? কানপুরে কাজ করে। ওকে গুড, সি হবে। এবার আসো, এটা একটু দেখো, খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, যে এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে ডট ডট ডট, আমার শরীর মন বসন্ত বাতাসে, কেমন বাতাস? বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তার ছিল। মানে হরিশ ছিল খুবই রসিক মানুষ, খুব রসিক মানুষ। এরপর হচ্ছে কি, রস দিয়ে কথা বর্ণনা করতে পারবে, মানে নর্মালি যে জিনিসটা বলা যায় এটাতে সে রসকস দিয়ে এমন ভাবে তোমার সামনে প্রেজেন্ট করবে যে মনে হচ্ছে যে কি তুমি একদম মানে গইলা যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। কিছু মানুষ আছে না, মানে কিছু মানুষ আছে, একটা মানুষ তুমি উদাহরণটা চাইলে সুন্দরভাবে দিতে পারতে, এই মনে করে এটা রসকস দিয়ে উদাহরণটা দিব। এই জন্য বলছে এরকম চরিত্র হচ্ছে হরিশ। তারপর বলছে আর আমার মন ছিল তৃষ্ণার্ত, বুঝতেই পারতেছো, মানে তার মন অনেক কিছু চায়। তৃষ্ণার্ত মানে কি, খুব পানির পিপাসা। তো আমাদের অনুপম যে ছিল তার মন ছিল তৃষ্ণার্ত। এখন কিসের জন্য তৃষ্ণার্ত বুঝতেই পারতেছো? একটু আগে সে কিন্তু এটা আলাদাভাবে একটা হিন্টস দিয়ে দিয়েছে, যদিও সে ডিরেক্টলি বলে নাই, বাট আমরা বুঝে নিয়েছি, কারণ আমরা অনেক ট্যালেন্টেড। ওকে, এইবার খেয়াল করো, আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে পড়িয়ে দেখো, মানে আমাকে বললে তো আসলে লাভ নাই, মামাকে একবার শোনাই দেখো কি হয়। এবার দেখো, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, মানে খুব জোস ভাবে সে কি করে, আসর জমায়। ওকে ওকে, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, মানে নর্মালি একটা জায়গাতে আসর বসছে, আসর বসলে মানুষ হয় না, আসর ভিতরে কিছু মানুষ ঝিমাইতেছে, কিন্তু হরিশের কথা না, হরিশ এমন মানুষ ছিল সে খুব আসর জমাইতে, সে আসরে থাকলে আসর খুব জমে। ঠিক আছে, এমন কিছু কিছু টিচার আছে ক্লাস যখন করায় তখন পিছন দিয়ে পোলাবেন ঘুমায়, আর আমার ক্লাসে পোলাবেন জীবনও ঘুমায় না, ঘুমানোর চান্সই নাই। ও কি ঘুমাইবে, ও তো আমার দিকেই তাকাই থাকে, বুঝতে পারছো? সো ঘুমানোর কোনো চান্স নাই, মানে ঝিমানোর কোনো চান্সই নাই। তো হরিশ ছিল এমন মানুষ, তাই সর্বত্র তাহার খাতির, মানে এই জন্য সবাই তারা খুব পছন্দ করে, মানে সব জায়গায় তার কি, তার খুব খাতির। এরপর দেখো, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, স্বয়ং মামা তারা পাইলে ছাড়িতে। এমন কিছু কিছু রসিক মানুষ, আমার কিন্তু মানুষ কিন্তু পাইলে ছাড়ে না আমারে। ওই যে মনে করো আমি এনে গেছি আজকে, এই যে আমার বাসার পাশে আমি দোকানে চা খাচ্ছি, হঠাৎ করে এক পোলা আইছে, পোলা আর একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে আইসা বলবে ভাইয়া আপনি তানভীর ভাই না? আমি বুঝছি হ্যাঁ। ভাই আমার ছাড়াই না, আমি কি ভাই আমার ক্লাস আছে, তোমাদের ক্লাসের আগে আমি কি ভাই আমার ক্লাস আছে, ছাড়াই না ভাইয়া, আসেন আপনার কতদিন পাইছি, ভাই গো আসেন চা খান, চা কি খাবেন? 10-15 মিনিটের ভিতরে কাজ শেষ করে তারপর চলে আসি। তো এরপর খেয়াল করো, কথাটি তার বৈঠকে উঠলো, মানে তার কথাটি এই যে অনুপমের বিয়ের কথাটা কি করলো, বৈঠকে উঠালো। ঠিক আছে, আচ্ছা একদিন বলছে আপনার সাথে হরিশের সাথে মিল আছে। ওকে
বুঝছো? আচ্ছা, এরপর বলছে যে আপনি আপনি ক্লাস জমাইতে অদ্বিতীয়। ওয়াও, গুড, ভেরি গুড। আচ্ছা, এইবার আসো, খেয়াল করো। এমন সময়, এরপর খেয়াল করো, এটা একটু সলভ করো। কোন বাতাসে অনুপমের শরীর কাঁপতে লাগলো? গ্রীষ্মের বাতাস, বসন্তের বাতাস, শীতের বাতাস, বলো কি হবে? দেখছো, একজন রাবেয়া বস্ত্রী খুব সুন্দর ইয়ে করছে। সবার ক্লাসে লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, আর আমার ক্লাসে আইলে পোলাবেন দেয় হা রিয়েক্ট। খুবই হতাশ। যাই হোক, এই যে কয়জন হাসতে পারে বলো? আমার ক্লাস দেখে কেউ যদি হা রিয়েক্ট দেয়, দেখো হারাটা মানে তুমি একটা জিনিস নর্মাল চিনো, সারাটা দিন তুমি যদি মনে করো লাভ রিয়েক্ট দাও কারো পোস্টে, কারো ক্লাসে, কেয়ার রিয়েক্ট দাও, কোনো লাভ আছে? লাভ নাই। তোমার মনটা কি শান্ত হইব? শান্ত হবে না। কিন্তু আমার ক্লাসে তুমি যদি হা রিয়েক্ট দাও, তাহলে তোমার মনটা হালকা হয়ে যাবে। হাসলে পরে মানুষের কি হয়? মন হালকা হয়। আর যাই হোক, আমার ক্লাসে হা রিয়েক্ট দিয়ে যদি তোমাদের মন শান্ত থাকে, তোমাদের মন যদি হালকা হয়, পুলকিত থাকে, এটাই আমার অর্জন। তো এটা কি হবে বলো? বসন্ত। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর মামা কাকে পেলে ছাড়তে চান না? মামা কাকে পেলে ছাড়তে চান না? অনুপমকে, হরিশকে, কল্যাণীকে, কল্যাণীর বাবাকে? গুড। এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? মামা কাকে পেলে ছাড়তে চান না? উত্তর হচ্ছে হরিশকে। ওকে, হরিশকে পেলে ছাড়তে চান না। আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা আবার ইয়েতে চলে যাই। দেখো, এরপর বলছে যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। মানে জাল লেগেছে। খুব ভালো করে খেয়াল করো। অনুপমের মামা চিনতে ভাবনা হইলে ভাই, ও যদি বিয়ে করে, মেয়ে যদি সুন্দর হয়, সুন্দর হইলে আমার কি? সুন্দর হইলে তো বাগিনের বউ, আমার তো এটি দেখার টাইম নাই। আমার লাগবে ভাই টাকা পয়সা, আমার লাগবে আমার বেয়াই যে থাকবো তার খুব টাকা পয়সা থাকবে, সে আমার খুব সম্মান দিয়ে কথা বলবে, সে আমার কাছে আসলে মাথা নিচ করে আসবে, এই জন্য যা যেটা। কিন্তু অনুপম কি মায়ের বাপের খবর নিব? না। অনুপমের কথা হচ্ছে আমি যারা বিয়ে করবো হের খবর আগে নিব। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘাটা ভরা ছিল, মানে একদম একটা সময় এদের সবকিছু ছিল। এখন তারা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। মানে ইনি বলতে বোঝানো হচ্ছে শম্ভুনাথ। তো শম্ভুনাথ মানে কল্যাণীরা কোন দিকে গিয়ে বাস করতেছেন? পশ্চিমে গিয়ে বাস করতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপরে করিয়া দিতে হইবে না। মানে মেয়ে আছে একটি, এই জন্য একদম সবকিছু উপর করিয়ে দিবে। মানে উপর করিয়ে দিবে বলতে কি, মনে করো যার মেয়ে আছে 10টা তো না, সরি, মনে করো কারো মেয়ে আছে 4টা। এখন 4টা মেয়ে থাকলে ওই মনে করো প্রথম মেয়ের বিয়েতে খরচ করছে 5 লাখ, পরের মেয়ের বিয়েতে খরচ করবো না 5 লাখ, এখন টাকা পয়সা শর্ট 3 লাখ, পরের মেয়ের বিয়েতে 2 লাখ, পরের মেয়ের বিয়েতে 1 লাখ। এখন যার একটা মেয়ে আছে হ্যাঁ চিন্তা করবে না আমি মেয়েই একটা ধুম খরচ করি 10 লাখ টাকা শেষ। তো যার মেয়ে একটা আছে হে দিতে কি করবো না, হে দিতে আর উপর করে দিবে, মানে সে সবকিছু একদম ঢেলে দিবে। পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? রাজার হালে, জমিদার হালে, প্রজার হালে, গরিব গৃহস্থের মতে। বলো এটা কি হবে? দ্রুত দ্রুত এটা সলভ করো। গুড। এটার উত্তর হচ্ছে কি, এই যে দেখো এখানেই আছে, এই যে গরিব গৃহস্থের মতো বাস করেন। এই যে দেখো, গরিব গৃহস্থের মতো কি করেন? বাস করেন। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? এটা হবে ডি, মানে গরিব গৃহস্থের মতো কি করেন? বাস করেন। আচ্ছা, এরপর খেয়াল করো, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, মানে মেয়ের বয়স 15, তাই শুনিয়ে আমার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, হ্যাঁ দোষ নাই, বাপ কোথাও, মানে কোনটা শুনে মেয়ের মামার বয়স ভার হয়েছে? উত্তর হচ্ছে মেয়ের বয়স 15। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাটে মহার্ঘ, মানে একের হাতে বর তো এমনিতেই খুঁজে পাওয়া যায় না, মহার্ঘ মানে খুব দুর্লভ জিনিস। ওকে, তাহার পরে ধনুক ভাঙা পণ, মানে ধনুক ভাঙা পণ বলতে বোঝানো হচ্ছে কি জানো? মানে ওই যে তখন বিয়ে করতে গেলে ছেলেদেরকে অনেক টাকা দিতে হতো, মানে ছেলে ইয়ে যারা থাকে ওদেরকে অনেক টাকা পণ দিতে হতো। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, মানে বাপে সবুর করতেছেন, সবুর মানে যে ধৈর্য ধরতেছেন যে কোনো একদিন বিয়ে দিব। কিন্তু মেয়ের বয়স তো সবুর করতেছে না। বাপে যদিও বলতেছে না কোনো একদিন বিয়ে দিব, কিন্তু মেয়ের বয়স তো ক্রমাগত বেড়েই যাচ্ছে। আর মেয়েদের আস্তে আস্তে বয়স যত বাড়ে তত কিন্তু সম্বন্ধ আস্তে আস্তে কম যায়। মানে একটা ইন্টারমিডিয়েটের মেয়েকে মানুষ যেভাবে ছেলেরা পছন্দ করে, অনার্স লেভেলে 3rd ইয়ার 2nd ইয়ারে কিন্তু গেলে ওই মেয়েকে
ওভাবে আর পছন্দ করে না। তো এই জিনিসটা বলছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মানে হরিশ খুব সুন্দরভাবে এই রস দিয়ে তার কাছে এটা বর্ণনা করছেন। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকার অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল, মানে কোনো বাধা ছাড়াই বিবাহের যে বিষয়বস্তুর ভূমিকা যেটা থাকে, মানে প্রাথমিক কথাবার্তা, এটা মোটামুটি শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, যে গুণে অনুপমের মামার মন নরম হইল, বলো মেয়ের রূপ ও সৌন্দর্যের গুণে, মেয়ের বংশের কৌলিন্য গুণে, মেয়ের বাবার আতিথেয়তার গুণে, হরিশের সরস রসনার গুণে, কি হবে? আচ্ছা একজন বলছে 15 বছরে এমএ পাস। বাবা ওইটা কল্যাণীর কথা বলছো, অনুপমের কথা না, বলছে মেয়ের বয়স 15, এটা কল্যাণীর কথা বলছে। গুড, এটা কি উত্তর হচ্ছে হরিশের সরস রসনার গুণে। এইটা হবে, এটা হ্যাঁ, হরিশের সরস রসনার গুণে। আচ্ছা এরপর খেয়াল করো, তারপর দেখো খেয়াল করো, এরপর দেখো কলিকাতার বাহিরে যে বাকি পৃথিবীটা আছে সমস্তটাই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। মানে কলিকাতার বাইরে যত কিছু আছে মামা মনে করো সবকিছু আন্দামান দ্বীপ এইটার ভিতরে অন্তর্গত। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নর ঘর পর্যন্ত গিয়েছিলেন। এই কন্নর ঘর এটা একটা স্থান, এই জায়গাতে মানে কলকাতার বাইরে তিনি জীবনে একবার গিয়েছিলেন, কন্নরগড়, হ্যাঁ কন্নগড়, এই কন্নগড়ে তিনি গিয়েছিলেন। তারপর দেখো মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পোল পার হওয়াটাকে তার জন্য সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মানে মনু বলতে, মনু একজন ঋষির নাম, তো তার একটা গ্রন্থ ছিল সেটার নাম হচ্ছে সংহিতা, এটাকে বলা হয় মনু সংহিতা। তো এই মনু ভদ্রলোক তিনি যে গ্রন্থ লিখেছেন সেটার নাম হচ্ছে মনু সংহিতা। তো তিনি যদি মনু হইতেন তাহলে তার সংহিতায় মানে তার রচিত গ্রন্থের ভিতরে তিনি একদম মানে কলকাতা মানে হাবড়ার পোল এই জায়গাটায় পার হওয়াটাকে তিনি একদম নিষেধ করে দিতেন। এরপর দেখো মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়েকে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে দিতে পারলাম না। মানে মামাকে সাহস করে বলবে যে মামা আমি মেয়েটাকে নিজের চোখ দিয়ে দেখতে চাই, কিন্তু এই সাহস তার ছিল না। এই যে কন্নগর ছিল, এই কন্নগর এটা হচ্ছে কলকাতার পাশে একটা স্থান, আর হাবড়ার পোল এটা হচ্ছে কলকাতার বাইরের একটা স্থান। ওকে, এখানে আমি লিখে দিয়েছি। এরপর খেয়াল করো, এটা একটু সলভ করো, যে কলকাতার বাহিরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? আন্দামান দ্বীপ, সুবর্ণদ্বীপ, লঙ্কা দ্বীপ, নিঝুম দ্বীপ, বলো কি হবে? ভাই কোর্স কতদিন চলবে? যতদিন পর্যন্ত তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল সিলেবাস না হবে ততদিন পর্যন্ত চলবে। তবে আমরা শর্ট সিলেবাসের টপিকগুলো আগে পড়বো 23 ব্যাচে যারা রয়েছে, কারণ তাদের পরীক্ষা সামনে, তারা যাতে পড়তে পারে। এই জন্য ফুল সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো এখন ক্লাস হবে না, যে যত রিকোয়েস্টই করুক। আরেকটা ব্যাপার, এখানে তোমাদের এক এক কলেজের এক এক সিলেবাস, তোমার এই পরীক্ষা সেই পরীক্ষার জন্য তুমি বলবে ভাই আমার কলেজে এই যে এই টপিকগুলো আছে, এই পরীক্ষাতে সামনে এক্সাম, এত তারিখে এক্সাম, হ্যাঁ এই এক্সাম সেই এক্সাম। তোমার কলেজের সিস্টেমে তো আমাদের কোর্স চলবে না। এখানে বাংলাদেশের 64 জেলার সব জেলার কলেজের সব জায়গার কলেজের পোলাপেন আছে, কাজে এইটা তো সম্ভব না, বুঝতে পেরেছো? সেই জন্য এইসব মানে অহেতুক রিকোয়েস্ট করবে না। সেকেন্ড পেপারের জন্য বলছো অনেকে, সেকেন্ড পেপারের ক্লাসগুলো আগে রাখবো, সমস্যা নেই। ফার্স্ট পেপারে তো অনেক পড়া, সেকেন্ড পেপারে তো পড়া কম, সো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। আচ্ছা এবার দেখো কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করতেন? উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে আন্দামান দ্বীপ। উত্তর কি বলতো? আন্দামান দ্বীপ। ওকে, সো এটার উত্তর হচ্ছে ক, আন্দামান দ্বীপ। আচ্ছা এইবার খেয়াল করো, আমরা একটু দেখি। এরপর বলছেন যে কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমাদের বিনুদা। তাহলে মেয়েকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছে কাকে? বিনুদাকে। আমার পিসতুতো ভাই মানে পিসতুতো ভাই মানে তো বুঝোয়, হ্যাঁ মাসতুতো ভাই, মামাতো ভাই, পিসতুতো ভাই, ফুফাতো ভাই, তাহার মতো রুচি আর দক্ষতার পরে আমার 16 আনা নির্ভর করতে পারে। মানে সে খুবই রুচিশীল মানুষ ছিল, তার রুচির উপর সে যদি বলে হ্যাঁ ঠিক আছে সুন্দর, তাহলে ঠিক আছে। বিনুদা ফিরিয়ে আসিয়া বলিলেন মন্দ নহে, খাঁটি সোনা বটে, মানে খারাপ নয়, চলে। তো এইটা সে কিভাবে বলছে দেখো, বিনুদার ভাষা অত্যন্ত আর্ট, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। ঠিক আছে, অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে দেখো প্রজাপতি বলতে বোঝানো হচ্ছে বিয়ের দেবতা, আর পঞ্চস্বর বলতে বোঝানো হচ্ছে প্রেমের দেবতা। মানে বিয়ের দেবতা আর প্রেমের দেবতা একসাথে হলে পরেই বিয়ে হবে, আর প্রজাপতি আর পঞ্চস্বরের যদি দ্বিমত থাকে তাহলে বিয়ে হবে না। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এবার সেটা একটু সলভ করো। বিনোদা ফিরে এসে মেয়ের সম্পর্কে কি বললেন? মেয়ে চমৎকার সুন্দরী, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে, হীরার টুকরা একটা, বলো কি হবে? আচ্ছা একজন বলছে ভাইয়া বাক্য প্রকরণ নেই এইচএসসি 23 হতে পারে, তাহলে আমি থাকার কথা, এইচএসসি 23 বাক্য প্রকরণ থাকার কথা, তো বাংলা বাজ একে আমরা পড়াইছি। আচ্ছা তবু আমি দেখবো, না থাকলে আমরা অন্য টপিক দিব যেটা শর্ট সিলেবাসে আছে। আচ্ছা গুড, এটা কি হবে বলতো? যে খাঁটি সোনা বটে, মানে সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। সি কি? সি হচ্ছে এটার রাইট অ্যান্সার। ওকে,
সি এটার রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর খেয়াল করো, এমনি বলা হচ্ছে বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষেই কলিকাতা আসিতে হইল, মানে নর্মাল বিবাহ উপলক্ষে ছেলেরা মেয়ের বাড়িতে যান নাই, বরং মানে কন্যা পক্ষ বিবাহ উপলক্ষে অনুপমদের বাড়িতে আসছেন। এরপর দেখো, কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। মানে ওই যে হরিশকে কতটা ট্রাস্ট করে, যে হরিশ যা বলছে তাই বিশ্বাস করে নিয়েছে। বিবাহের মাত্র 3 দিন আগে কি করছে, হরিশকে সে নিজের চোখে দেখেছে। বয়স তার 40-এর কিছু এপার ওপার। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে শম্ভুনাথের বয়স কত, মানে 40-এর এপার ওপার, মানে 40-এর কাছাকাছি। তো সে দেখতে কেমন তার সম্পর্কে বলা হচ্ছে চুল কাঁচা, গোপে পাক ধরিয়েছে, মানে গোপ আস্তে আস্তে পাকতেছে। তারপর দেখো সুপুরুষ বটে। তো পরীক্ষাতে প্রশ্ন আসবে যে অপরিচিত গল্পে সুপুরুষ কে, উত্তর হচ্ছে শম্ভুনাথ। ভিড়ের মধ্যে দেখিলেই সকলে আগে তার উপর চোখ পরিবার মতো চেহারা, মানে বুঝতে পারতেছ অনেক মানুষ ভিড়ের মধ্যে, এই ভিড়ের মধ্যে এত মানুষের মধ্যে তার উপর চোখ পড়বে সবাই, এমনই ছিল সে, যে সবাই তার উপরে কি করবে, চোখ পড়বে। আশা করি আমাকে দেখিয়ে তিনি খুশি হয়েছেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। মানে খুশি হয়েছেন কিনা এটাও বোঝাটাই কঠিন, কারণ তিনি খুব চুপচাপ থাকেন। যে দু একটি কথা বলেন যেন তাহাতেই পুরো জোর দিয়ে বলেন, খুব কম কথা বলে, কিন্তু যা বলে সেটা একদম জোর দিয়ে কথা বলেন। এখানে শম্ভুনাথ সম্পর্কে এই এখানে দেওয়া হয়েছে। এবার দেখো, বিবাহের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, বলো কি হবে? আচ্ছা, গুড। এবার খেয়াল করো, বিয়ের কতদিন পূর্বে কন্যা পাত্রকে দেখেন, 3 দিন। ওকে, মানে কন্যার পিতা পাত্রকে দেখেন 3 দিন। অপরিচিত গল্পে কন্যার পিতার বয়স কত? দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 40-এর কিছু এপার ওপার, 45-এর কিছু ওপার ওপার, 50-এর কিছু এপার ওপার, 95, এখানে 95 হবে, 95, হ্যাঁ 95 হবে আর কি, টাইপিং মিস্টেক হয়েছে। বলো কি হবে দ্রুত? ওকে ভাই, বাক্য প্রকরণ আছে, আমি তো তাই জানি। এক মেয়ে নাকি ছেলে বললো যে পদ প্রকরণ নাকি নাই। আচ্ছা, গুড। এটা হবে কি, ক হবে, 40-এর কিছু এপার ওপার, ঠিক আছে। আচ্ছা, ক হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে যে মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, মানে ওই যে দেখতে আসছে কিছু কিছু মানুষ আছে না, যে মানে তুমি হেরে জানতেও চায় না। আমি একবার মানে একটা জায়গাতে ক্লাস নিতে গেছি, রাজশাহীতে ক্লাস নিতে গেছি, তো আমার সাথে একজনের সাথে দেখা, তো আমার সাথে দেখা করার জন্য আসছে বলছে ভাই আমার নাম এইটা, নামটা নাই বলি। তো আমি বলছি আচ্ছা। তারপর ভাই আপনি তো নিশ্চয়ই আমাকে চিনেন। সে আমাকে বলছে যে আপনি তো নিশ্চয়ই আমাকে চিনেন। আমি বলছি অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না। বলছে ওই যে ভাইয়া ফেসবুকে আমার একটা ইংলিশ গ্রুপ আছে, আমি ইংলিশ ইনস্ট্রাক্টর, আমার গ্রুপের নাম এটাই, নিশ্চয়ই চিনেন। আমি বলছি সরি ভাই, আমি না চিনলাম না। পর বলছে ওই যে ভাইয়া আমার একটা ক্লাস ইউটিউবে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, ওই যে রাইট ফর্ম অফ ভার্ব শিখাইছি ভাইয়া, ওই ভিডিওটা আপনার চোখে পড়ে নাই? আমি বলছি না ভাইয়া, আমি চিনি নাই। এরপর সে শুরু করে দিছে, ভাইয়া আমি তো রাজশাহীতে খুব ফেমাস ভাইয়া, রাজশাহীতে আমার এতগুলো ব্যাচ, হ্যাঁ রাজশাহীতে আমার এই আছে সে আছে, অনলাইনে আমার ভাইয়া এতগুলো ব্যাচ, রাজশাহীর পোলাপান তো ভাইয়া আমাকে ছাড়া কিছুই বুঝে না। এই যে কিছু কিছু মানুষ আছে, মানে নিজের সম্পর্কে নিজে কইতেই থাকে, বক 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 করতে থাকে। এই অনুভবের নাম হচ্ছে এরকম, যে তার মুখ অনর্গল চলিতেছে, মানে কোনো বিরতি নাই। শম্ভুনাথকে পাইয়া মানে বুঝাইতেছে যে আমরা অনেক কিছু, আপনারা আমাদের কাছে মেয়ে বিয়ে দিলে আপনারা জিতবেন, এইটা বুঝাইতেছে। তারপর দেখো, ধনে মানে আমাদের স্থানে যে শহরে কারো সে কম নয়, সেটাই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছেন। মানে আমরাই আসলে আপনি মেয়ে বিয়ে দিলে কোনোভাবেই ঠকবেন না, আমরা অনেক কিছু, আমরা এইটা সেটা, কিছু কিছু মানুষ আছে না নিজের কথা কখনো নিজে বলতে নাই। যেমন আমি এমনি মজা করি করি ঠিক আছে, কিন্তু কখনো নিজের সম্পর্কে নিজে খুব অ্যাক্সেস বলি না, যে আমি এইটা আমি সেটা বলি না। কিছু কিছু মানুষ আছে এমন করে, যে ধরো যে কোনো জায়গাতে মানুষ নিজের কথা নিজে বললে, মানে আমি হয়তো অনেক কথা বলি আমার নিজের সম্পর্কে, কিন্তু এগুলো মজা করে বলি, পোলাপাইন এটি বুঝে। কিন্তু এখন কিছু কিছু মানুষ আছে আইসা বলে যে হ্যাঁ আমি অমুক তমুক, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি, তারপর হচ্ছে আমার সাবজেক্টে ইভেন তা তো না। এরপর কি বলবে শুনো, এরপর বলে যে আমি এনডিসিতে পড়েছি, ওকে, মানে কলেজে পড়ছে, এটা এনডিসি, এইটা সে ব্র্যান্ডিং করে কয়, তাও ঠিক আছে। এরপর বলবে আমি ইউনিভার্সিটিতে এততম হয়েছি, রাজশাহীতে এততম, ঢাকা ইউনিভার্সিটি এততম, জাহাঙ্গীরনগরে এততম, আমি বুয়েটে এততম, আমি মেডিকেলে এততম, মানে নিজের কথা নিজে কইতেই থাকে। এই জিনিসটাই হচ্ছে যে নানা প্রসঙ্গে নিজেরা কি করতেছে, হাইলাইটস করতেছে, নিজের কথা নিজে করতেছে। ওকে, এরপর দেখো শম্ভুনাথ বাবু এই কথা একেবারেই যোগ দিলেন না, মানে শম্ভুনাথ তার কথা শুনলেনই না। যেমন ওই যে রাজশাহীতে গেলে আমার এই টিচারটা, সে আমার বলতে আছে এটা জি 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 জি, হ্যাঁ আমার তো অনেক স্টুডেন্ট, আমি জি, আমার তো কোর্স ফি রাজশাহীতে সবচেয়ে বেশি, আমাকে জি ভাইয়া, আমি খালি জি জি জি। তো এই শম্ভুনাথ সে কি করছে, তার কথা কোনো কানেই দিলেন না, মানে সে তার নিজের মতো করে আসে।
কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। মানে আমি হইলে হয়তো অপর পক্ষের থেকে কোনো রেসপন্স আসতেছে না, আমি কিছুই বলতাম না, কিন্তু মামাকে দমায় রাখা খুব কঠিন। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। মানে বেহাইকে যা কম এটাই সে মেনে নিব, তেজ থাকবো, উল্টে পাল্টা কথা বলবো, গরম হইব, এটা খুবই দোষের। এরপর বলছে, অতএব মামার মন খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, হ্যাঁ, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে শম্ভুনাথ বাবু কি করলেন, উপর থেকে, ওই যে তোমরা দেখবা যে বাংলা সিনেমাতে যখন দেখবে ওই যে নায়িকার হ্যাঁ ঘর থাকে এরকম ডুপ্লেক্স, তো উপর থেকে নায়িকার বাবা, হ্যাঁ, যে মনে করো যে মেয়ের যদি একটা নিচু জায়গাতে বিয়ে দেয়, তো মেয়ের বাবা পাইলে কি কয়, উপর থেকে বাদ দিয়ে ঠিক আছে, জি ঠিক আছে। মানে এটা, আর যদি একটু তোমার বাসায়, ধরো তোমার বাসায় আজকে খুব বড় একজন গেস্ট আসছে, খুব ধনী মানুষ, তখন তুমি কি করবা? তখন আমরা যেটা করি নর্মালি, তাকে একদম গিয়ে দরজাতে গিয়ে নামাই দিয়ে আসি, গাড়ি পর্যন্ত গিয়ে উঠে আসি, এরপর কি বলি যে আপনার খুব কষ্ট হয়েছে, আপনাকে খুব কষ্ট দিয়েছি, এসেছেন, খুবই খুশি হয়েছি, হ্যাঁ, অনেক 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 কষ্ট পেয়েছেন, এই কথা বলে তাকে কি করো, তার গাড়িতে গিয়ে উঠে দিয়ে আসো। কিন্তু অনুপমের মামা সেটা করলেন না, বেআইরে কি করলেন, উপর থেকে বিদায় দিয়ে, মানে একটা ভাবসাব, আমরা খুব উপর মানুষ, হেরে আমি গিয়ে ইয়ে করে দিমু, মানে গাড়িতে তুলে দিতে গেলেন না। বুঝতে পেরেছো? ওকে। এইবার মানে নর্মালি আমাদের যেটা হয় আর কি, গেস্ট আসলে আমরা বলি কি, আরে আপনার খুব কষ্ট হয়েছে, ওভাবে খাওয়া দাওয়া খাওয়াইতে পারেন। এরপর গেস্ট কি বলে, গেস্ট বলে যে আর না 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 কি যে বলেন, মানে ওই যে আন্টিদের ভিতরে হয়, আরে কি যে বলেন আন্টি, অনেক খাওয়াইছেন, অনেক কষ্ট করছেন। এরপর আন্টি আবার পাল্টা বলে, না না আপনি আসলেই অনেক কষ্ট পেয়েছেন। আবার হ্যাঁ গেস্ট আবার কয়, না 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 আন্টি কষ্ট হয় না, উল্টা আপনাকে কষ্ট দিয়েছে, কত কষ্ট করে আপনি সবকিছু রান্না বান্না করছেন, হয় না? তা আমি কারো বাসায় এরকম গেলে কেউ যদি আমাকে যদি বলে যে আপনার খুবই কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এসেছেন, আমি বলি হ্যাঁ হালকা একটু হয়েছে, শেষ। এরপর হ্যাঁ আবার, মানে হ্যাঁ আবার কয় না যে না খুবই কষ্ট। আমি যদি কই যে না আমার কষ্ট হয় না, সে বলবে আর না কষ্ট হয়েছে, আমি বলবো না কষ্ট হয় না, সে বলবো আবার কষ্ট হয়েছে, না না আসলে আপনার কষ্ট হয়েছে। এই জন্য আমি বললাম হ্যাঁ হালকা কষ্ট হয়েছে, কারণ আমি এক জায়গাতে গিয়েছি, অবশ্যই আমার কষ্ট হয়েছে। বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে এই। এখন এই জন্য কথা কি করবে না, মার্কেটিং করবে না। আমি সবসময় এই কাজটাই করি। আমাকে কেউ যদি বলে, যেমন আমি যখন মানে আমি যখন মানে ইন্টার মাত্র ইয়ে দিছি, আর তখন আমি বাংলা পড়াই, সবাই মোটামুটি আমার চিনি। তো আমার ফ্রেন্ড টেন্ড কিছু আছে, এরা আমার দেখে হইলে, তানভীর ভাই, তানভীর তুমি তো খুব ভালো বাংলা পড়া, মানে আমার সিনিয়র কিছু ভাইরা আছে, আমার দেখলে তানভীর তুমি তো খুব ভালো বাংলা পড়া, তখন আমি কি করতাম, আমি আরে না ভাই অমন না, না খুব বেশি ভালো পড়াই না। তো ভাই কি করতাম, আরে না তুমি খুব ভালো পড়াও, আমি দেখছি তোমার ক্লাস। তো আমি আরে না অত ভালো পড়াই না, চেষ্টা করি, আরে না তুমি আরো অনেক ভালো পড়াও। তো এই যে আরো অনেক ভালো পড়া, আমি কি না পরে আমি কি না এই সিস্টেম পাল্টাই দেবো। কেউ যদি আমার যদি কয়ে তুমি অনেক ভালো বাংলা পড়া, আমি কই জি দোয়া করবেন, শেষ। এরপর হে আর কিছু কয় না, ঘটনাটা এখানেই শেষ। তো এগুলো হচ্ছে সিস্টেম, তোমাকে সিস্টেম বুঝতে হবে। হুদাই হ্যাঁ 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 মানে যে কোনো জায়গাতে একবার বেশি দুইবার ওইটা নিয়ে তর্ক করা যাবে না। যাই হোক, এবার আসো। তো এইবার যেখানে ছিলাম খেয়াল করো, এখন খেয়াল করো, দেখো পণ সম্বন্ধ দুই পক্ষ, মানে ওই যে বিয়ের সময় কি দিবে না দিবে, মানে কত টাকা দিবে, পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা হইয়া গিয়াছে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, মানে অসামান্য, সামান্য চতুর না, সামান্য চালাক না, ভরপুর চালাক, প্রচুর চালাক। কথাবার্তায় কোথাও তিনি কিছুই ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক স্থির হইল, তারপর গহনা কত বড়ি হবে, কত সোনা দরে হইবে, সেও একেবারে বাদাদরি হইয়া গিয়েছে। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মানে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। মানে বিবাহের এটা একটা অংশ, বাট আমি এসবের ভিতরে নাই। মামার উপরে এই বিষয়টা আছে, আর এবং তার বিশ্বাস যে মামা এটা একদম নিজের মতো করে শেষ করবেন, এক করাও তিনি কি করবেন, ঠকিবেন না, বরং জিতবেন। ওকে, এই জন্য সেটা নিয়ে কোনো কথাবার্তা বলেন। এবার দেখো মামা নিজেকে কি হিসাবে জ্ঞান করেন, কঠোর হিসাবে, অসামান্য চতুর, সংসারের কাণ্ডারেই মহাজ্ঞানী। আচ্ছা, সো খেয়াল করো এটা কি হবে বলো, অসামান্য চতুর, খ হবে অসামান্য চতুর। ওকে, খ। এরপর খেয়াল করো অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টা কেমন ছিল, সূক্ষ্ম, স্থূল, তারপর হচ্ছে কি সাধারণ, তারপর হচ্ছে অসাধারণ, বলো এটা উত্তর করো। দ্রুত এটা একটু ট্রাই করো, দেখি পারো কিনা।
গুড, উত্তর কি? উত্তর হচ্ছে স্থূল। ওকে, বি হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, আমরা একটু চলে যাই পরের অংশে। এরপর দেখো, বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্র তিনি বুদ্ধির লড়াই জিতবেন, মানে নিজের মাথা দিয়ে বুদ্ধি দিয়ে তিনি সেখানে জিতবেনই। একেবারে ধরা কথা, মানে এটার কখনো পরিবর্তন হবে না যে তিনি হারবেন, এটা কখনোই হবে না। এজন্য আমাদের অভাব না থাকিলেও বরং অন্য পক্ষের অভাব কঠিন হইল জিতব আমাদের সংসারে এই যে ইহাতেই যে বাছুক আর মরুক, মানে অন্য কেউ যাই হোক না হোক আমাদেরকে আগে জিততে হবে। গায়ে হলুদ অসম্ভব রকম দুমদাম হয়ে গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি লাগবে, মানে বাহক বলতে যারা বহন করে আর কি, যে কোনো জিনিস। তো এত পরিমাণ মানুষ, এত পরিমাণ বাহক হয়েছে যে এইটা গণতে হলে তা কি করা, আদমশুমারি করা লাগবে। তাহাদিগণকে বিদায় করিতে অপর পক্ষের যে নাকাল হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ আছে সবকিছু একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তির দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। মানে একদম ব্যান্ড, কনসার্ট সবকিছু নিয়ে তারা কি করছে, বিবাহ বাড়িতে গিয়ে বর উঠেছে, মানে অনুপম উঠেছে। আংটিতে হাঁটতে জরি জহরতে আমার আংটিতে, তারপর হচ্ছে হাড়েতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। মানে এত পরিমাণ গহনা পড়ছে যে দেখে মনে হচ্ছে যে তার শরীরটাই একটা গহনার দোকান। তাদের ভাবি জামাইয়ের, মানে ভাবি বলতে বোঝানো হচ্ছে হবু, তাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে যাইছি, মানে হবু শ্বশুরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। কেন খুশি হইলেন না? একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পর সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের। তাহলে আয়োজনগুলো ছিল কেমন? নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথের ব্যাপারটা নেহায়ের ঠান্ডা, মানে বেয়াই একটু আদার সমঝোতা করবো, একটু তেল মারবো, আসছেন, অনেক খুশি হয়েছি, খুব কষ্ট হয়েছে, তাই না, এসব কিছুই করে নাই। সে তার মতো ঠান্ডা। এই জন্য অনুপমের মামা বাড়িতে ঢুকেই তার মনটা খুব খারাপ। অপরিচিত গল্পে বিয়ের আয়োজন কি রকমের ছিল? মধ্যম রকমের, নিতান্তই মধ্যম রকমের, দায় সারা গোছের, তারপর হচ্ছে জমকালো। গুড, এটার উত্তর হচ্ছে কি মধ্যম রকম, তবে সেটা কেমন মধ্যম রকম আরো স্পেসিফিক করে দিয়েছে। উত্তর হচ্ছে নিতান্তই মধ্যম রকম। উত্তর কি? নিতান্তই মধ্যম রকম। ওকে, এরপর খেয়াল করো যে বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না কেন? কে খুশি হলেন না বলো, এটা সলভ করো। বিয়ে বাড়িতে ঢুকে কে খুশি হলেন না? আচ্ছা, উত্তর হচ্ছে কি মামা খুশি হলেন না, ক হবে। ওকে, মামা। আচ্ছা, এরপর খেয়াল করো। আচ্ছা, এরপর দেখো তার বিনয়টা অজস্র নয়, মানে খুব বেশি বিনয় নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা। তাহলে মানে বিয়ের দিন তার কোমরে কি বাঁধা ছিল, এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে চাদর বাঁধা। গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু নিয়ত হাত জোর করিয়া মাথা লোয়াইয়া নম্রতার স্মিত হাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেকের বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতে, তবে গোড়াতেই এটা এসপার হয়ে যায়। এসপার মানে হচ্ছে মীমাংসা। দেখো কত বড় লাইন, একদম এখান থেকে শুরু হয়েছে। তো বলছে যে তার মানে কোমরে চাদর বাঁধা ছিল এবং তার একটা বন্ধু ছিল, উকিল বন্ধু। এই উকিল বন্ধুটা মানে তাদেরকে যত রকম নম্রতা ভদ্রতা দেখানোর স্মিত হাস্য সবকিছু এই উকিল বন্ধু করেছে। আমি সবাই বসিয়া কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথের পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। হ্যাঁ, কিছুক্ষণ পর শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। মানে ওই অনুপমকে বলছে যে বাবাজি তুমি একবার মানে সভা থেকে এই পাশে একবার আসো, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। এই কথা কে বলেছেন? সেটা বলেছেন শম্ভুনাথ বাবু, মানে তার কল্যাণে অনুপমকে ডেকেছেন। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো। দেখো এরপর ডেকে কি বলতেছে, ডেকে বলছে ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। কিছু মানুষ আছে নিজের খুব চালাক মনে করে, এইটার ভিতরে আসলে ক্রেডিট নেই, সবসময় জিতবো, এইটা না।
মাঝে মধ্যে হেরে যেতে হবে, হেরে গিয়ে আমার যে প্রতিপক্ষ যাকে আছে তাকে জিতিয়ে দিতে হবে, সে হাসুক সমস্যা নেই, আর সেই হাসি দেখে তারপর আমাকে ফিল নিতে হবে না সে আসলে খুশি হয়েছে, আমি একজন মানুষকে খুশি করতেছে। একটা মানুষ জীবনে সবসময় জিতবে না, কিছু কিছু জায়গাতে তাকে কি করতে হবে, হারতে হবে। তার ভয়, তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। মানে শম্ভুনাথ বাবু অর্থাৎ অনুপমের শ্বশুর তাকে গহনাতে যদি ফাঁকি দেয়, যদি বলে যে এত বড় গহনা দিব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না আসলে ওই পরিমাণ গহনা দিল না, এইটা নিয়ে সে টেনশনে আছে। বিবাহ কার্য শেষ হইয়া গেলে এই ফাঁকির আর প্রতিকার চলবে না। যদি বিবাহ শেষ হয়ে যায় তাহলে তো বিয়ে হয়ে গেছে, যদি তাকে ফাঁকি দেয় তাহলে এটার আর কোনো প্রতিকার চলবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায়, তারপর হচ্ছে প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করিলেই চলবে না, সেজন্য বাড়ির শ্যাকরা শুদ্ধ উপরে আনিয়েছেন। মানে শ্যাকরা শুদ্ধ মানে শ্যাকরা সহ, শ্যাকরা মানে ওই যে যারা গহনা মাপঝুপ করে, যারা গহনা পরীক্ষা করে তারা। এরপর দেখো পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষ, মানে তক্তপোষ বলতে যে একটা তক্তার উপর আর কি, কাঠের, শ্যাকরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠী পাথর মানে হচ্ছে যেটা দিয়ে সোনা টেস্ট করে, যে সোনাটা আসলে খাঁটি নাকি নকল নাকি আসল, প্রবৃত্তি লইয়া মেঝেই বসিয়ে আছেন। তাহলে ওই শ্যাকরা কোথায়? মেঝে, মানে মাটিতে বসে আছেন। শম্ভুনাথ বাবা আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছে বিবাহের কাজটা শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? মানে মামা বলতেছে যে সবকিছু আমি টেস্ট করে দেখবো, এখন এটাতে তুমি কি বলো? আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম, মানে মাথা নিচ করে রইলাম। মামা বলিলেন, ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে, মানে ওর তো কিছু বলার নাই, আমি বলছি টেস্ট করবো, আমি টেস্ট করবো, ওর কিছু বলার নাই। এবার দেখো শম্ভুনাথ আমার দিকে চাহিয়ে বলিলেন, সেই কথা তবে কি ঠিক? উনি যা বলিবেন তাই হবে, এ সম্বন্ধে তোমার কিছু বলার নাই, মানে তুমি কিছু বলবা না? আমি একটু ঘাড় নাড়ায় ইঙ্গিত জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, মানে এই সবের ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গয়না খুলিয়ে আনিতেছি, এই বলিয়া তিনি উঠলেন, মানে মেয়ের গায়ে থেকে সব গয়নাগুলো নিয়ে আসতেছি, তোমরা বসো। মা বলিলেন, অনুপম এখানে কি করিবে, সবাই গিয়ে বসুক। মানে বলছে যে অনুপমের তো এখানে কাজ নাই, ও তো বর, ওর এখানে থাকার দরকার নাই এইসব সালিশ দরবারে, ও গিয়ে সবাই গিয়ে বসুক। তখন শম্ভুনাথ কি বলতেছে? শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একটা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়ে ধরলেন। তিনি গহনাগুলো কিসে করে আনছেন? গামছাই করে এনে কোথায়? তক্তপোষের উপরে তিনি মেলিয়ে ধরেছেন। সমস্ত তাহার পিতামহী এর আমলের গহনা, মানে পিতামহী বলতে বোঝায় একদম পিতা দাদা প্রাচীন আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, মানে একদম কোনো সূক্ষ্ম কোনো বিষয় নয়, যেমন মোটা তেমনি ভারী। মানে এবার টেস্ট করে দেখলো যে শম্ভুনাথ যে গহনাগুলো দিয়েছে এগুলো একদম অনেক আগের এবং সেগুলো কোনো হালকা জিনিস নয়। শ্যাকরা গহনা হাতে তুলিয়ে বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, মানে ইহাতে কোনো ভেজাল নাই। এমন সোনা এখনকার তিনি ব্যবহারই হয় না, মানে এত প্রাচীন সোনা এখন আর পাওয়াই যায় না। এই বলিয়া মকরমুখা মোটা একটা বালা একটা চাপ দিয়ে দেখাইলো, তাহার বাকিয়ে যায়। ওকে, এরপর খেয়াল করো, এটার পরে মানে ওদের যে গহনাগুলো আছে, মানে অনুপমরা যেগুলো আনছে এগুলো কেমন ছিল দেখো। মামা তখনই নোট বইয়ের গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন, পাশে যাহা দেখানো হইল তাহার কোনো কম পরে, মানে ও কোনোটা কম পরে, মানে দেখো ওই যে মামা কি করছে, খাতার ভিতরে সবকিছু লিখে নিছে যে এটা এত বড়ি, এটার মানে যেটা দেখাইছে ওইটা থেকে যাতে করে কোনো অংশে যাতে কম না দিতে পারে, এই জন্য সে কি করলো, সে দেখে নিল। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেবার এগুলো সংখ্যায় দরে এবং বারে তার অনেক বেশি, মানে যা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ বাবু সেটা শ্যাকরার হাতে দিয়ে বলিলেন, মানে ইয়ারিং যেগুলো ছিল, যেগুলো অনুপম যারা দিল আর কি, অনুপমরা যেই গহনাগুলো দিল, এইটাতে একবার ফরক করিয়ে দেখেন, মানে এইটা একবার টেস্ট করে দেখেন। শ্যাকরা কহিল, ইহা বিলাতি মাল, মানে এটা বিদেশি মাল, বিদেশি জিনিস ভালো না, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, মানে এতে সোনা খুব কম আছে, আর বাকি মানে সোনা খুব কম, বাকি সব মানে অন্যান্য জিনিস আর কি, মানে আসল সোনা জিনিসটা কম থাকে আর বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে আর কি। এটা শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়ে দেন, মানে এটা আপনারা দিচ্ছেন, এটা আপনারাই রেখে দেন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়া কন্যা তাহার আশীর্বাদ করিয়েছিলেন, মানে মামা ওই যে ইয়ারিং দিয়ে, যে ইয়ারিংটা দিয়ে কন্যাকে আশীর্বাদ করেছেন, সেই ইয়ারিংটাই ছিল এটা, যেটা বলছে এটা বিদেশি মাল, এটাতে সোনার খুব কমই আছে। মামার মুখ লাল হয়ে উঠিল, মানে মামাকে একটা মোটামুটি একটা কি করলো, একটা অপমান করে দিল। এরপর খেয়াল করো, দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপর কিছু উপরেই পাওনা জটিল। আচ্ছা এবার খেয়াল করো, মা বলিলেন, সে কি কথা, লগ্ন, মানে লগ্ন হবে না?
এরপর শম্ভুনাথ বাবু বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। মানে হবে, আপনি এইটার জন্য ভাববেন না, আপনি এখন উঠুন। লোকটি নেহাইয়াত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রী আহার হইয়া গেল, মানে এই যে লগ্ন হওয়ার আগে আহার হয়ে গেছেন। মানে নর্মালি কি হয়, আগে ভাই আগে বিয়ে হবে, বিয়ে হওয়ার পর তারপর খানাদানা যাওয়া হবে। মানে খানাদানা বলতে ধরো তোমার আগে বিয়ে হবে, বিয়ে হওয়ার পর হচ্ছে বরের বিয়ে আগে তো কবুল কবুল বলে, তাই না? কবুল কবুল বলার পরে এরপর হচ্ছে বরকে কি করে প্যান্ডেলে সবাই সহ খাওয়া দাওয়ায়। তো আগে বিয়ে পরে খাওয়া দাওয়া, কিন্তু এখানে শম্ভুনাথ যেটা বললেন যে আগে খাওয়াই দিছে সবাই, মানে লগ্ন হওয়ার আগে কি করছে, বরযাত্রীর আহার শেষ, মানে খাবার শেষ। আয়োজন আড়ম্বর ছিল, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়াই সকলে তৃপ্তি হলো। খুব ভালোই রান্না ছিল। বরযাত্রীর খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে? মানে বিবাহের পূর্বে বর কিভাবে খাইবে? আচ্ছা, এরপর খেয়াল করো, এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মানে খাইতে তো আর কোনো সমস্যা নাই, তুমি বসে যাও। তারপর দেখো, মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারলাম না। মানে মামা যদি আহারে বসতে বলতো তাইলে আমি বসতে পারতাম। এরপর দেখো, তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। মানে শম্ভুনাথ বাবু বলছে যে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নয়, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না। এখন তবে, মানে এখন তবে বলতে এখন তবে আপনারা আসতে পারেন, এটা দ্বারা এটা বুঝাইছে। এরপর খেয়াল করো, এরপর বলছে যে মামা বলিলেন, তা সবাই চলুন। মানে মামা বলছে যে বুঝছি, খাওয়া দাওয়া তো আগে সবাই চলুন, বিয়েটা হয়ে যাক, যেহেতু রাত হয়ে গেছে। শম্ভুনাথ বলবেন, তবে আপনাদেরকে গাড়ি বলিয়ে দিই। মানে মামা বলছে তাহলে সবাই চলুন, বলে তাহলে আপনাদেরকে গাড়ি ডেকে দিই। বুঝতে পেরেছ? তার মানে বুঝতে পারছো যে ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে আপনারা চলে যান। মামা আশ্চর্য হয়ে বলেন, ঠাট্টা করেছেন নাকি? মানে আপনি ঠাট্টা করতেছেন? শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আমি করিয়া সরিয়েছেন, মানে ঠাট্টা তো আপনি করিয়া সরিয়েছেন, মানে ঠাট্টা তো আপনি করলেন। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মানে আপনি যে ঠাট্টা করছেন, এই ঠাট্টা সম্পর্ককে আমি স্থায়ী করার আমার আর মোটেই ইচ্ছা নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক রইলেন। মানে মামা মানে তার দিকে বড় বড় চোখ করে রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। মানে আমি মেয়ের গয়না চুরি করবো, এটা যারা মনে করে তাদের কাছে আমি মেয়ে বিয়ে দেব না। ওকে, এই প্রশ্ন সলভ করে ঠাট্টার সম্পর্ক স্থায়ী করার ইচ্ছা কার নেই? মামার নেই, অনুপমের নেই, শম্ভুনাথের নেই, বিশ্বম্বর বাবুর নেই। দ্রুত দ্রুত। ওকে, গুড। সো এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে কি? শম্ভুনাথ বাবু। এটা উত্তর হবে শম্ভুনাথ বাবু। ওকে, সি হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলছে যে কি বলছে, দেখো, এর বলছে যে আমাকে একটা কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। মানে আমাকে একটা কথাও বললেন না, কারণ প্রমাণ হইয়া গেল যে আমি কেউই না। এবার আর অনুপমরা কিছু জিজ্ঞেস করতেছে না, কারণ বুঝতে পারতে যে অনুপমরা বলে আর কোনো লাভ নাই। তারপর যা হইলো সে আমি বলিতে ইচ্ছে করে না। হ্যাঁ, ঝড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলোর আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথাও যে মহা নির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে যাওয়ার সময় ধুমধাম করে গেছে, কিন্তু আসার সময় আর কিছুই হইতেছে না। বাড়িতে সকলে রাগ করিয়া আগুন। মানে অনুপমের বাড়ি। কন্যার পিতা এত ঘুমর, মানে এত রাগ, এত ঘুমর, কলিজে চার পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। মানে মেয়েদের সাধারণত বিয়ে হয়ে গেলে আর অন্যরা কেউ ওই মেয়েকে আর বিয়ে করতে চায় না, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার নাই, তার শাস্তির উপায় কি? মানে মেয়ের বিয়ে হবে না এই চিন্তা তো সে করেই না। এরপর দেখো, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কি কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়ে দিল? মানে এত সৎ ছেলে আমি, এত ভালো ছেলে, আর আমার কপালে এই কলঙ্কের দাগ। বরযাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। মানে বিবাহ হয় নাই, না খাওয়াইতো তাহলে সমস্যা নাই, বিবাহ হয়েছে আর আমাদেরকে ছোট লোক মনে করে আমাদেরকে খাওয়াই দিছে। ব্যাপারটা এরকম আর কি। মানে তুমি কারো বাড়িতে গেছো, ধরো তুমি কোনো বাড়িতে গেছো, যেই কাজে সেই কাজ না করে, তোমার মেজর যে জিনিস সেই জিনিসটা না করে তুমি কি করলে, তোমার বলছে খাওয়াই দিয়ে তোমার বাইর করে দিছে। এটা আরো বেশি লজ্জাজনক না? এই জিনিসটা এখানে বলছে।
এরপর দেখো পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেরিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ মানহানি দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল হইয়া বেড়াইতে লাগিলেন। মানে মা বলছে যে মানহানি মামলা করব, হ্যাঁ, মেয়ের বাপের নামে। হ্যাঁ, তারপর দেখো হিতৈষীরা বুঝাইয়া দিল যে তাহা তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে, হ্যাঁ, হিতৈষীরা বলতে মানে যারা উপকার করতে চান তারা কি করলো, বুঝাই দিল যে তাহলে যতটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়েছিলাম, মানে অনুপমও খুব রেগেছিল তাদের উপরে। এরপর দেখো কোনো গতিকে এই শম্ভুনাথ বাবুকে বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগলাম। মানে এরা ভাবতেছে, অনুপমরা ভাবতে যে শম্ভুনাথ একদম এবার নিজে নিজে জব্দ হবে, মেয়ের বিয়ে হবে না, পরে আমাদের পায়ে পড়ে মেয়েটাকে বিয়ে দিতে আসবে, তারা সেই দিনের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বাহিরে বহিয়া যাইতেছে, যেটার রং একেবারেই কালো নয়। মানে শুধু যে এইসব নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে মানুষ ভাবতেছে বিয়েটা ভেঙে গেল, তা নয়, এর পাশাপাশি আরেকটা রং অনুপমের মধ্যে বহিতেছে। সেটা কি? সমস্ত মন সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছে, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেওয়ালটুকুর আড়ালে রইয়া গেল। এই যে এবার তাকে এখানে প্রথমবারের মতো অপরিচিত সম্বোধন করছে, যে আমি তাকে দেখি নাই, বিয়ে ঠিক হয়েছে কিন্তু সে অপরিচিতাই রয়ে গেল, সে জানি কেমন। এবার এটা দেখো, এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছে, সাদা কালো রঙের বিবর্ণ রঙের। বলো এখানে কোনটা উত্তর হবে? দ্রুত বলো কি হবে? গুড, এখানে হবে কি? কালো রং। ঠিক আছে, ক হবে, ক হবে। ওকে, কালো রং। কি হবে বলো তো? কালো রং। আচ্ছা, এরপর খেয়াল করো, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি। মানে এখানে সে কল্পনা করতেছে, হ্যাঁ, যেমন আমি যেমন একটু আগে অনেক কিছু কল্পনা করছি, সে কল্পনা যে তার গায়ে লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তার কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হ্যাঁ, তারপর দেখো, হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল তার একটি মাত্র পা পেলার অপেক্ষায় এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এই মুহূর্তে অসীম হইয়া উঠিল। তারপর দেখো, এরপর বলছে, এতদিন যে প্রতিটি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথায় স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে, একদম স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে কি করতেছে, আগুন জ্বালিয়ে ধরেছে। বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, হ্যাঁ, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রইল বাহিরে। হ্যাঁ, সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্যই মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। আচ্ছা, এরপর খেয়াল করো, হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। মানে হরিশের কাছে শুনেছি যে মেয়েটিকে তার কি দেখানো হয়েছে, মেয়েটিকে তার ফটোগ্রাফ দেখানো হয়েছে, মানে ছবি দেখানো হয়েছে, মেয়েটিকে কি করা হয়েছে, তার ফটোগ্রাফ দেখানো হয়েছে। আচ্ছা, এরপর খেয়াল করো, পছন্দ করিয়াছে বই কি, মানে হয়তো পছন্দ করেছে, না করিবার তো কোনো কারণ নাই, মানে নিজের উপর নিজের আত্মবিশ্বাস যে আমাকে তো পছন্দ করবে। আমার মন বলে সেই ছবি তার কোনো একটা বক্সের মধ্যে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক এক দিন নিরল দুপুরে সে কি সেটি খুলিয়া দেখে না। মানে তার মনে হচ্ছে যে একদিন না একদিন সে কি করে, একদিন না একদিন সে আমার ঠিক আমার ছবিটা খুলে আমাকে দেখে, দরজা আটকায়। যখন যখন ঝুঁকিয়া পড়ে দেখে, তখন ছবির উপর কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না। যখন সে ছবি দেখে তখন তার মুখের উপর দিয়ে এলোমেলো চুলগুলো এসে পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা লুকাইয়া পড়ে না। মানে অনুপমকে দেখতেছে, অনুপমকে যে দেখতে হঠাৎ করে বাইরে থেকে কারো পায়ের আওয়াজ শুনছে, আঁচলের মধ্যে ছবিটাকে ঢুকিয়ে ফেলছে, মানে অনুপম তার আঁচলের মধ্যে চলে গেছে। এটা সে ভাবতেছে যে এমনটা কি হচ্ছে না। দেখো, এটা সলভ করো। অনুপমের ফটোগ্রাফ থেকে কল্যাণী অনুপমকে পছন্দ করেছে। অনুপম কার থেকে এটা শুনেছে? হরিশ মামা, মা বিনুদা। গুড, এটা কি, এটা কি হবে বলো তো? এটা হবে হরিশ। ওকে, এটা কি হবে? এটা হবে হরিশ। আচ্ছা,
ওকে, এইবার আসো, আচ্ছা আমরা আজকে হচ্ছে আর না পড়ি, হ্যাঁ, যেহেতু মোটামুটি ওকে আজকের মতো তাহলে বড় একটা ইয়ে তো একদিনে আসলে শেষ করতে অনেকটাই টাফ হয়ে যাবে। সো আমরা আজকের মতো এটা একটু এখানেই স্কিপ করব, এটাই মূলত আর বড় আছে, বাকিগুলো আর খুব একটা বড় না। পরের ক্লাসে আমরা বাকিটা শেষ করব অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব, মানে কি কি আমাদের বাকি আছে ওই জিনিসগুলো আমরা একটু সলভ করবো। ওকে, সো তাহলে আজকের মতো শেষ করছি। সবাই একটু জানিয়ে দাও যে প্রথম অংশ তোমাদের কাছে কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, যেহেতু বড় তো আমরা ক্লাস লাগুক বেশি সমস্যা নাই, একদিনে মানে সবটা খেয়ে ফেলবো এরকম চিন্তা রাখা যাবে না, আর এগুলো তো বড় ইয়ে, একদিন আসলে শেষ করাটাই কঠিন। হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা, একজন বলছো যেহেতু ছবি দেওয়া হয়েছে তাহলে ট্রেনের মধ্যে দেখে কেন চিনে নেয়? ভাই ছবি দেখে ট্রেনের মধ্যে তোমারে অনেক মানুষ, আমারে অনেক মানুষ অনলাইনে দেখে, অনলাইনে আমার ক্লাস দেখে, বাস্তবে অনেক মানুষ দেখলে আমরা চিনেই না, সেটা তো স্বাভাবিক। ছবিতে দেখলেই যে মানুষ তাকে বাস্তবে চিনবে, ছবি আর বাস্তব দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা, ছবি আর বাস্তব সম্পূর্ণ দুটো আলাদা। ওকে, সেটা হতেই পারে, ছবিতে দেখলে চিনতেও পারে, নাও চিনতে পারে। মানুষ তো বাস্তবে দেখলেই তো মানুষ চিনে না। আজকে তুমি যাকে বাস্তবে দেখছো, এক মাস পর তুমি তাকে হঠাৎ করে রাস্তায় দেখলে তুমি তাকে বুঝবা। আর ট্রেনের যে বর্ণনা ছিল সেটা কিন্তু রাতের ঘটনা ছিল, সো আবছা আবছা ছিল, এখানে কিন্তু সবকিছু একদম স্পষ্ট ছিল না। ওকে, নেক্সট ক্লাসে কি দ্বিতীয় অংশ পড়াবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে দ্বিতীয় অংশ পড়াবো আর একটা কবিতা পড়বো আমরা। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।